একটাই কথা, জিদ্দার আপকামিং 7টা ফিল্ম প্রিন্স বলেছে আসবে, না যদি আসে আমি আন্দুল যাব, ঠিক আছে, আমি আসবো আন্দুলে 7টা ফিল্ম না যদি আসে। ওকে প্রিন্স সিনেমা নাচ, তুই আমাকে আশার আলো দেখিয়েছিস, ঠিক আছে, হ্যাঁ আমি তোকে দেখাবো ভাই। ওকে, সাউথ কলকাতায় কেবেলের কাজ করতো, সাউথ কলকাতায় বাড়ি বাড়ি গিয়ে কেবেলের কাজ করতো। আমি খালি ভাবি, যাদের বাড়িতে জিদ্দা কেবেল লাগাতে গেছিল তারা যখন পরে দেখেছে যে হে তো সুপারস্টার, মানে তাদের শখটা, ঠিক আছে। ওকে, জিতের সাথে দেখা হওয়ার পর এই ব্যাপারটা আরো কনফার্ম হলাম যে কি ডাউন টু আর্থ একজন লোক, অথচ তার মধ্যে যে হিরোইজমটা সেটা কিন্তু কোথাও এক বিন্দু কম না। কোথাও গিয়ে লবিবাজি হয়, মনে হয় তারা মানে এরকম, আমাদের কন্ট্যাক্ট নেই যে লবি করে গিয়ে কোথাও ঢুকবো, যেটুকু কন্ট্যাক্ট আছে যে খবর পাই, তো যেখান থেকে খবর পাই যে লোকের নিজের সিনেমার ক্ষতি হবে সেটাও মেনে নিতে রাজি, কিন্তু আমাদেরকে ডাকবে না আর কি। অভ্রদা আয়রানি হচ্ছে কি এটাই, আজকে আমরা যেই মানুষটার ব্যাপারে কথা বলছি, লবিবাজি তার এগেনস্টেও প্রচুর হয়েছে, কিন্তু তাকে কেউ আটকাতে পারেনি। জিতকে সেই সময় সবার ভালো লেগেছিল কারণ একদম সুন্দর দেখতে, রিফ্রেশিং একটা নতুন মুখ, তার উপর নাচেও মোটামুটি ভালো, সব মিলিয়ে জিতকে সবার পছন্দ হয়ে গেছিল। আর সাথীর সিনেমাটাও তো ভালো ছিল সেই সময়, তো সেই সিনেমাটার জন্য এবং দীর্ঘদিন ওই সাথীর লেগাসিটা দীর্ঘদিন চলেছে। সাথীর গান বোধহয় তারপর 10 বছর বাদেও আমি বাজতে শুনেছি বিভিন্ন জায়গায় নিয়মিত, এখনো তোমরাও শুনছো। এখনো বাজে। জিদ্দার চোখের মধ্যে না একটা ইনোসেন্স, আবার অন্যদিকে একটা বেশ অ্যাংরি একটা ব্যাপার ছিল, ঠিক আছে। মানে আমি সাথীতেও দেখেছি জিদ্দা ওখানে তো পুরোপুরি রোমান্টিক চরিত্রে রয়েছে, কিন্তু একটা অ্যাকশনের পোর্শন ছিল মাঝখানে, এবং একটা না এনার্জি, যে এই ছেলেটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। রাত 12টা কখন বেজে গেছে, এখন আমরা হ্যাপি বার্থডে করছি। হ্যাপি বার্থডে জিদ্দা, প্লিজ ভালো থেকো। হ্যাপি বার্থডে জিদ্দা। তো যেমনটা আমরা কথা দিয়েছিলাম, আমাদের এই 3 ট্রায়ো, আমাদের 2 পয়সার পডকাস্ট বিভিন্ন চ্যানেলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমাদের লক্ষ্য মোটামুটি রোববার দিন আসা। রোববার দিন আমরা এসে থাকি, এবং আমার চ্যানেলে প্রথমবারের জন্য হিরে মতি স্বর্ণজ্যোতি এসছে, যেটা কেউ এক্সপেক্ট হয়তো কোনোদিন করেনি। এককালে বলা হতো আমার সব থেকে বড় শত্রু, এখন বলা হচ্ছে আমার সব থেকে নাকি প্রিয় বন্ধু। সবাই যা যা পারছে কমেন্টে লিখছে, সে আজকে আমার চ্যানেলে উপস্থিত হয়েছে। আর আমাদের মধ্যে সেলিব্রিটি চ্যানেলের অন্যতম এখন বাংলা কমিউনিটি রিসেন্টলি 5 লক্ষ, এটার রিভিউ হিসেবে 5 লক্ষ ভিউজ এনেছে একটা জিনিসের রিভিউতে। এখনো পর্যন্ত আমরা এটা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এই ঘটনা ঘটতে পারে, যে একটা ট্রেলার রিভিউতে 5 লক্ষ ভিউজ আসবে। তো অপরাধ আমাদের কাছে একটা বিরাট কিছু, মুভি রিভিউ কমিউনিটি থেকে অপরাধ আমার চ্যানেলে এসছে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা শোনো শোনো, আমাকে কি অফ হয়ে যাওয়ার জন্য বলছো এটা জোর করে, যে এক্ষুনি অফ হয়ে যাও? আরে না না না, একটুখানি তো বলতে হবে, মনের কথাগুলো তো বলতে হবে, কিছু তো মনের কথা থাকে মানুষের, তো সেই মনের কথাগুলোই বলছি। তো আজকে আমরা এসেছি মোটামুটি শনিবার দিনে, আজকে 30শে নভেম্বর, এবং 30শে নভেম্বর কি আমাদের আলাদা করে বলার দরকার নেই, পেছনে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই মানুষটার ছবি। তো দ্য ব্র্যান্ড, দ্য সুপারস্টার, দ্য মেগাস্টার জিদ্দার আজকে জন্মদিন। সেই উপলক্ষে আজকে হিরেমতি স্বর্ণজ্যোতি প্রিন্স একজোট হয়ে গেছে, এর থেকে বড় আর কিছু হতে পারে না এই পৃথিবীতে। আর পরদিকে তো অপরদাও রয়েছে। করতে পারে ভাই, দা বস। পৃথিবীর পর এরকম ঘটনাই প্রথম ঘটলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অবশ্যই অবশ্যই। তো এবার আমি প্রথমে একদম একদম, এটা বিরাট কিছু। তো অপরাধা, আমি তোমার কাছে প্রথমে যাচ্ছি। তুমি তো বহু সেলিব্রিটির ইন্টারভিউ নিয়েছো, অনেক কম সময় তুমি ইউটিউবে এসছো, তার মধ্যে অনেকেরই তুমি ইন্টারভিউ বিভিন্ন সময় নিয়েছো। তো তুমি তো জিদ্দারও ইন্টারভিউ নিয়েছিলে, আমরা দেখেছিলাম বুমেরাং এর টাইমে তোমার সঙ্গে দেখাও হয়েছিল। তো তুমি বাকি সবার যেরকম ভাবে ইন্টারভিউ নাও, জিদ্দার যেভাবে নিয়েছো, জিদ্দা মানুষটাকে কিভাবে দেখছো, আলাদা চোখে কিভাবে দেখছো, মানে কোথায় আলাদা, কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো আমার সাথে। আসলে আমার একটা ধারণাই আছে, যে কোনো বড় মানুষ যারা একদম টপে পৌঁছে গেছেন না, তারা অন্যদের থেকে সবসময় আলাদাই হয়, তাই জন্যই তারা ওই টপে ওই জায়গাতে পৌঁছতে পারে। জিতের সাথে দেখা হওয়ার পর এই ব্যাপারটা আরো কনফার্ম হলাম যে কি ডাউন টু আর্থ একজন লোক, অথচ তার মধ্যে যে হিরোইজমটা সেটা কিন্তু কোথাও এক বিন্দু কম না। আমাদের একটা এরকম ধারণা হয় যে ডাউন টু আর্থ মানে যে এত মাটির মানুষ, এমনি আমাদের কাছের মানুষ মনে হবে, কিন্তু জিতকে সেই মানে আকাশের তারার মতো আর কি, ছুতে গেলে ছোঁয়া যাবে না, অথচ সে একদম আমাদের কাছের লোক। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমাকে যে সবাই ডাকছে ইন্টারভিউ করতে, ব্যাপারটা এরকম হচ্ছে না আসলে। যারা নিজের সিনেমার প্রচার করতে চায়, নিজের সিনেমার ভালো চায়, শুধু তারা ডাকে। হ্যাঁ, কেউ রইলে এরকমও তো হয়তো যে আমাকে ডাকছে না, জানে তাতে হয়তো সেই সিনেমাটার প্রচার হতো, 1 লাখ লোকের কাছে সিনেমাটার নাম পৌঁছতো। যেরকম জিতের ইন্টারভিউটাই দেখো না, আমাদের প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ, যেটা আর কারণ নেই। তো আমাদের তো ভিউ হয়, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই।
তা সত্ত্বেও কোথাও গিয়ে লবিবাজি হয়, মনে হয় তারা মানে এরকম আমাদের কন্ট্যাক্ট নেই যে লবি করে গিয়ে কোথাও ঢুকবো, এটুকু কন্ট্যাক্ট আছে যে খবর পাই। তো যেখান থেকে খবর পাই যে লোকের নিজের সিনেমার ক্ষতি হবে সেটাও মেনে নিতে রাজি, কিন্তু আমাদেরকে ডাকবে না আর কি। বলো 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 আমি কিছু বলতে চাই, বলবো। বলো। দেখো অভ্রদা, আয়রানি হচ্ছে কি এটাই, আজকে আমরা যেই মানুষটার ব্যাপারে কথা বলছি, লবিবাজি তার এগেনস্টেও প্রচুর হয়েছে, কিন্তু তাকে কেউ আটকাতে পারেনি। একদম তুমি যতটা অল্প সময় আমাদের কমিউনিটিতে এসে এমন একটা জায়গাতে পৌঁছে গেছো, তোমাকেও কিন্তু আটকাতে কিন্তু কেউ পারবে না লবিবাজি করে। তো যখন যেটা হওয়ার সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঠিকই হয়ে যাবে। না না, ব্যাপারটা আটকানোর নয়, শুধু লবিবাজি হলে যেটা হয়, এক হচ্ছে সেই কাজটা ভীষণ আনপ্রফেশনাল, এমনি আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম দেখতে পাচ্ছি কাজ থেকে। তারপর এরকম আনপ্রফেশনাল যদি কাজ হয়, ধরো এই তো আমাদের গতকাল যিনি এসেছিলেন বম্বে ডিরেক্টর সুজিত সুজিত সরকার, তো হ্যাঁ হ্যাঁ এসেছিলেন হ্যাঁ, তো শুধু গতকাল। তো ওনার ইন্টারভিউর ব্যাপারে এরকম শুনেছি যে কোনো একজন বিশেষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তার কন্ট্যাক্টদের ডেকেছে এবং সেই অনুযায়ী হয়েছে, এরকমটা তো হওয়ার কথা না। এবং এটা আমার সাথে হচ্ছে ব্যাপারটা এরকম নয়, এটা প্রিন্সের সাথেও তো এরকম হয়েছে বহুবার, প্রিন্স হয়নি? এরকম বহুবার 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 এরকম ঘটনা ঘটেছে। এর আগে মিঠুন চক্রবর্তী সিনেমা শাস্ত্রীর সময় আমি প্রচন্ড পরিমাণে ডিপ্রেস হয়ে গেছিলাম। দেখো একটা কথা বলি, আমরা প্রত্যেকে প্রচন্ড খেটে কাজ করি। বেসিক্যালি আমার বাড়ি অনেক দূরে, প্রায় প্রত্যেকদিন আমাকে কলকাতা যেতে হয়, গিয়ে আমি টিকিট খরচ করে সিনেমা দেখি। এরকম একটা খুব কঠিন ভাবে কাজ করি। সেখানে দেখতে পাচ্ছি অন্য একটা চ্যানেলও যে একই ভাবে কাজ করছে, একই ডেডিকেশন দিয়ে কাজ করছে। তখন যখন দেখি আমি সুযোগ আমার পাওয়ার কথা, আমি জানি আমার মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ নেওয়ার কথা, পুরোপুরি রেডি আমি। এবং আমাদের এদিকে মানে আমি যে জায়গাতে বিলং করি সেখানে মিঠুন চক্রবর্তীর নামটার গুরুত্ব অনেকটা বেশি, অন্তত হিসাব করে যদি দেখা যায়। তো সেখানে আমি হঠাৎ করে দেখি আমাকে বাদ দিয়ে কিছু চেনা জানা মানুষজন তারা গিয়ে ইন্টারভিউটা পুরো নিয়ে নেয়, ছেড়ে দেয়। এরকম এইবারটা শুধু না, এর আগে বহুবার ঘটেছে। বড় বড় প্রোডাকশন হাউস থেকে আগে এককালে ডাকা হতো, তখন সবাই আলাদা আলাদা ভাবে যেত। এখন দেখতে পাই কিছু নির্দিষ্ট মানুষজনই যাচ্ছে, গিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে জিনিসটা। এইভাবে জিনিসটা হচ্ছে। তো এখন আমরা যেহেতু জিদ্দাকে নিয়ে কথা বলছি, তাই এই ব্যাপারটা আমি আসছি। জিদ্দা একমাত্র মানুষজন যাকে আমরা দেখতে পাই সবাইকে ডাকে, ছোট থেকে বড় যে কোনো ইউটিউবারকে ডাকে। কোনো স্পেশাল 3 জনকে ডেকে নিলাম, স্পেশাল 5 জনকে ডেকে নিলাম, এইভাবে কাজ করে না। আমি চেঙ্গিজের সময় গেছিলাম, তুমি চিন্তা করতে পারবে না অপরদা, আমি দেখি সেখানে সঞ্জু স্টেশন এসেছে। সঞ্জু স্টেশনকে কিন্তু আমাদের ইউটিউব কমিউনিটিতে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, ওর নানা কারণের জন্য, নানা ব্যক্তিগতভাবে, ছোট চ্যানেল, গ্রাম থেকে একটা চ্যানেল খুলেছে, অনেক অনেক কথা বলে। জিদ্দা কিন্তু তাকেও বাদ দেয়নি। এবং ইন ফিউচার আমি জানি স্বর্ণজ্যোতির চোখে জিদ্দা পড়ে, কোনো না কোনোদিন ডাকবে। আমি সেটা আমার তরফ থেকে অনেক আমি মন থেকে চাই সেটা হোক, অবশ্যই সেটা হবে। কিন্তু তাও এই ব্যাপারটা অবশ্যই আলোচনা হওয়া দরকার। যে কোনো জায়গাতে এই লবিবাজি জিনিসটা যেভাবে ঢুকে গেছে, সেটা পলিটিক্যাল ক্ষেত্রে হোক, সেটা খেলার ক্ষেত্রে হোক, বা সেটা অভিনয় জগতে হোক, বা বিভিন্ন ক্ষেত্রে, এটা কিন্তু মানে মানুষ যখন হতাশ হয়ে যায়, ডিপ্রেস হয়ে যায়, অনেক কথা বলা হয় যে এ কেন সবাইকে সবকিছু শেয়ার করতো না, এ কেন সবার সঙ্গে আলোচনা করতো। আলটিমেটলি পাশে থাকাটাও কিন্তু দরকার। পাশে থাকাটা কমিউনিটি শুধু বললে হয় না, কমিউনিটি কিছু ছোটখাটো মানুষজনকে নিয়ে হয় না, কমিউনিটি সবাইকে নিয়ে হয়, সেইটাকে কমিউনিটি বলে। এটাই হচ্ছে মানে আমার ব্যক্তিগতভাবে বলা। স্বর্ণ, যদি তুমি চাইলে কিছু বলতে পারো। না আমি আমি এখানে একটাই কথা বলবো যে বাঙালিকে কাকড়ার জাত এমনি এমনি তো বলা তো হয় না। আমি আমার থেকে ছোট ইউটিউবারদের সাহায্য করে তারপর তারা আমাকে নিয়ে পেছনে পলিটিক্স করে, বা তারা পেছনে বিভিন্ন রকম জিনিসপত্র আলোচনা করে। রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে এরকম, তো আমি সেগুলো এখানে কিছুই বলবো না। ইভেন কি আমার সাথে তো যেই ইনসিডেন্টটা হয়েছে 1 বছর মতো আগে, এই যে থ্রেড কালচার নিয়ে অনেক কথা হয় না, থ্রেড কালচার কিন্তু আমাদের ইউটিউব কমিউনিটিতেও আছে, ঠিক আছে, রাস্তার মধ্যে, ঠিক আছে। তারপরে লোকজন সেটাকে ডিনাই পর্যন্ত করে। আমি সেগুলোতে এখন কিছুতে ঢুকবোই না। যদি আমি দেখি যে কোনোদিন এরকম একটা জায়গাতে পৌঁছেছি যে মানুষ এসে জানতে চাইছে যে কি হয়েছিল সেদিনকে, সেদিনকে গিয়ে আমি মুখ খুলবো, ঠিক আছে। তো আর তা বাদ দিয়ে সত্যিটা কথা বলবো, আমি এটা আগেও কোথাও একটা যেন বলছিলাম যে রাজাদেরকে না ওরকম ভাবে দমিয়ে রাখা যায় না। তুমি যদি রাজা হও, একদিন তোমার আশেপাশে লোকজন চলে আসবে। তুমি যদি বস হও, তোমার সাগরেদরা তোমাকে একদিন ডাক দেবে। তো চুপচাপ নিজের কাজ করে যাও আর তামাশা দেখে যাও। ওকে, না, আমার এখানে দুটো কথা বলার আছে, এবং দুটো পয়েন্ট হচ্ছে এটা। প্রথমত প্রিন্স যেটা বললো যে আমাদের তো যাওয়ার যোগ্যতা আছে, না যোগ্যতার ব্যাপারটা এরকম নয়। মিডিয়াকে ডাকবে কোনো প্রোডাকশন হাউস তাদের প্রয়োজনে। তুমি তুমি গিয়ে ওখানে কৃতার্থ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। জিৎ ব্যবসাটা বোঝেন, আমরা যে সমালোচনা করি না, জিৎ ব্যবসা বোঝেন না, কথাটা একদম উল্টো আছে। জিৎ ব্যবসাটা বোঝেন, তাই জিৎ জানেন যে আমি যদি 10 জনকে ডাকি,
তাহলে আমি আরো 10টা মানুষের কাছে বেশি পৌঁছাতে পারবো, সিনেমাটার নাম 10 জনের কাছে বেশি পৌঁছাবে। তাই জিৎ কিন্তু সব ইউটিউবারকে ডাকছে। ইউটিউব তো একটা মিডিয়াম, আর কিছু না তো। যারা এখন সেই সংবাদপত্রের জায়গায় ইউটিউবটা উঠে এসছে, সোশ্যাল মিডিয়া উঠে এসছে, তো তাদেরকে ডাকলে জিতের সিনেমার প্রচার হবে। এখানে লবির কথা আসে কোথা থেকে? জিতের নিজের ইন্টারেস্টে জিত ডাকবেন, এবং সেটা তিনি বোঝেন, তাই জন্য তিনি সবার থেকে আলাদা। যারা বোঝে না তারা লবিবাজি করে। আচ্ছা, দ্বিতীয় কথা, স্বর্ণজ্যোতি যেটা বললো যে কি যেন তুমি বললে পয়েন্টটা? আমার পয়েন্টটা বাদ দাও, তুমি এগিয়ে যাও। ওকে, না এখানে দেখো, যাই হোক, ঠিক আছে, চলো বাদ দাও ওই পয়েন্ট। তো এবার আমরা জিদ্দার টপিকেই ঢুকছি, কারণ জিদ ফ্যান্সরা আমাদের ভিডিও দেখছে, ভাবছে যে এদের কথাবার্তাই চলছে, আমাদের জিদ্দাকে নিয়ে কথা কোথায় হচ্ছে। তো চলো এবার আমরা জিদ্দার টপিকে আস্তে আস্তে ঢুকি। তো Yes. আমি প্রথমে স্বর্ণজ্যোতির কাছেই যাচ্ছি। আমি যেটুকু জানি তুমি জিদ্দার খুবই বড় একজন ভক্ত, তোমার বেশ কিছু ভিডিওতে সেটা বোঝা যায়। জিদ্দার প্রতি তোমার একটা ভালো লাগার রয়েছে, যেমন মানুষকে দেখে বোঝা যায় যে এই মানুষটার প্রতি একটা ফিলিংস রয়েছে। তো তোমার ক্ষেত্রে দেব বা জিদ্দার মধ্যে যদি আমি বলি, জিদ্দার ক্ষেত্রে সেই ফিলিংসটা আমার চোখে পড়ে যে হ্যাঁ, জিদ্দার প্রতি এই মানুষটার বক্তব্যটা একটু অন্য রকমের দেখতে পাই। তো তুমি জিদ্দাকে যদি কিছু বক্তব্য দেওয়া হয় জিদ্দাকে নিয়ে, তুমি কি বলবে? আমি জিদ্দাকে বলবো যে অ্যাকশন সিনেমাই তুমি করো, কিন্তু গল্প যেন আরো ভালো হয়। এবং আমি বলবো জিদ্দাকে রিকোয়েস্ট করব যে স্ক্রিপ্ট রাইটার আর গল্পকার এগুলোকে যেন সে নিজে খুব ভেবে চিন্তে চুজ যেন করে। রূপকলা কেন্দ্রতে অনেক ছেলেমেলে পড়াশোনা করছে, সেখান থেকে তুমি তুলতে পারো, ইউটিউবারদের মধ্যে থেকে তুমি উঠাতে পারো। গল্প লেখা, গল্প ভালো লেখে বা কারোর একটা ভালো আইডিয়া আছে, সেটা শোনানোর মতো একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত, ঠিক আছে? তো স্টোরি রাইটার, স্ক্রিপ্ট রাইটারদেরকে আরেকটুখানি গুরুত্ব হবে দিতে। আর আমি জিদ্দাকে একটাই রিকোয়েস্ট করবো, রিজুদা ক্যারেক্টারটা প্লিজ করার চেষ্টা করো, ঠিক আছে? রিজুদা ক্যারেক্টারটা তুমি যদি করো, অডিয়েন্স অনেক শহুরে বাঙালি রয়েছে যারা এই ক্যারেক্টারটার ফ্যান, প্রচুর লোকের কাছে রিচ করা যাবে। এবং বাংলা সাহিত্যের এমন একটা ক্যারেক্টার যেটাকে কিন্তু ইজিলি এক্সপ্লোর করা যায়। কাকাবাবুর সিনেমা যদি হতে পারে, রিজুদার সিনেমা ইজিলি হতে পারে। তো তুমি প্লিজ চেষ্টা করো যে কোনো ভালো ডিরেক্টরের সাথে বসে এই জিনিসটা করার, ওকে? আর আমার কিছু রিজুদার পছন্দের সিনেমাতে না, ডিরেক্টর আছে, তাদেরকে এক্সপ্লোর করা উচিত। রিজুদার সিনেমাতে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই জঙ্গলে শুট করা আর ওই জন্তু জানোয়ার দেখা। এই ব্যাপারটা কিন্তু ভীষণ বড় চ্যালেঞ্জ, এটা কম বাজেটে করা মুশকিল আছে। দেখো, আজকে যদি কাকাবাবুর প্রত্যাবর্তনে যদি মানে আফ্রিকা অব্দি যাওয়া যদি যায়, জিদ্দা তো লো বাজেট ফিল্ম তো তৈরি তো করছে না, সে তো হাই বাজেট ফিল্মই, তার ফিল্মের বাজেট তো ভালো রকমই তো হয়। আর তার সঙ্গে আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গেরও একটা পার্টে কিন্তু ভালো রকম জঙ্গল কিন্তু আছে, ঠিক আছে? তো সেরকম হলে পরে সেট ডেভেলপ করে জঙ্গলের মধ্যে আইডিয়া নিয়ে বা রিজুদার গল্পগুলো পড়ে যে কোন গল্পটাকে ফিল্মে অ্যাডাপ্ট করা যাবে বাজেটের মধ্যে, এবং গল্পটাও বেশ ভালো করে প্রেজেন্ট করা পসিবল হবে, তো সেটা করা যায় অবশ্যই, ওকে? কিন্তু একটুখানি তার জন্য রিজুদার গল্পগুলোকে পড়ে কারোর জানতে হবে। একটা এক্সপার্ট লেভেলের একটা লোক দরকার যে রিজুদার সমস্ত কিছু পড়েছে, ঠিক আছে? তো সে একটা আইডিয়া করতে পারবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। ওকে, খুব এবার ভালো। আমরা জিদ্দার একটুখানি, হ্যাঁ বলো ব্রত, বলো ব্রত। আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই তোমাদের কাছে। তোমরা দুজনেই তো জিতের ফ্যান, ঠিক আছে? দুজনেই ফ্যান, এটা তোমরা খোলাখুলি বলো, কিন্তু একজন রিভিউয়ার কি কারোর ফ্যান হিসাবে কোনো সিনেমা রিভিউ করতে পারে? রিভিউয়ারকে তো সবার আগে নিরপেক্ষ হতে হবে, বলো। দেখো, আমি একটা কথা বলি যে ওয়েল, তোমার যে কোয়েশ্চেনটা একটা ওয়ার্ক এথিক্স পয়েন্ট অফ ভিউ থেকে একদম সত্যি, যে ফ্যান হিসেবে কোনো কাজ রিভিউ করা উচিত নয়, ঠিক আছে? এটা একদম খাঁটি কথা, এটা একদম সত্যি কথা। বাট ব্যাপারটা হচ্ছে কি যে ওয়েল, আমরা তো কেউ তো পুরোপুরি পারফেক্ট তো নই, এবং আমাদের বায়াস কোথাও না কোথাও গিয়ে আছে, এবং সেটাই কখনো না কখনো বেরিয়ে তো পড়ে, ঠিক আছে? কারণ আমি আমার একটা কথা যদি বলি, আমি কিন্তু বাজি সিনেমাটা রিভিউ পর্যন্ত করিনি। এক তো আমি রিমেক সিনেমা পছন্দ করি না, দেন ওই সিনেমাটা আমি দেখে আমি খিস্তি মেরেছি, তো আমি ওই সিনেমাটা রিভিউই করিনি। রাবণ থেকে আমি জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করা আমি আরম্ভ করি, তাই রাবণের আগে অব্দি আমি আমার চ্যানেলে জিতকে নিয়ে কোনো ভিডিও তৈরিই করিনি কোনোদিন। রাবণ একটা অরিজিনাল কাজ, সেখান থেকে কথা বলা আরম্ভ হয়েছে। এখন আমি আমার রাবণের রিভিউটা, যেটা আমি এখন গিয়ে যদি দেখি 2 বছর আগের ওই ভিডিওটা, হ্যাঁ আমি কোথাও কোথাও বায়াস ছিলাম, আমি অ্যাকচুয়ালি খুব উত্তেজিত ছিলাম। মানে ওটা বোধহয় প্রথম রিভিউ যেটা আমি হল থেকে বেরিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে করেছি, ঠিক আছে? উইদাউট এনি কাইন্ড অফ মাইক, ওকে? উত্তেজনার ব্যাপারটা বললেই না মহারাজের নাম চলে আসবে, ওটা বাদ দিও।
শোনো মহারাজ কিন্তু পুরোপুরি অন্য একটা মানুষ। আমার চ্যানেলে স্পেশাল এপিসোড আসবে, তোমরা মহারাজকে দেখে চিনতে পারবে না যে এটা মহারাজ। ওকে, যাই হোক, আগে থেকে এরকম প্রমোশন করে রাখলাম। বলো বলো অপরাধ যা বলো। বলছিলে। না তোমরা বলো, আরে বলছিলে তো, এবার তোমার উত্তর দেওয়ার পালা, যে তুমি কি মনে করো। হ্যাঁ দেখো, আমি জিদ্দাকে প্রচন্ড পরিমাণে মানে ভালোবাসি, রেসপেক্ট করি, একটা অন্য অন্তর থেকে ভালোবাসি। তবে আমাকে যদি ডাই হার্ট ফ্যান বলতে বলা হয় বা অন্ধভক্ত বলতে বলা হয়, তাহলে আমি সেটা হচ্ছে অক্ষয় কুমারের। মানে অক্ষয় কুমারের আমি ডাই হার্ট ফ্যান, এবং এটা আমি সবসময় বিভিন্ন ভিডিওতে বলেওছি। এবং এই কথাটা তুমি যেটা বলছো সেটাও একটা সত্যি কথা, যে যারা রিভিউ করছে তারা কারোর ফ্যান, এই ব্যাপারটা ডাইরেক্টলি বলে দেওয়াটা কখনোই উচিত নয়। তাহলে অডিয়েন্সের মাথায় থেকে যায় যে এই মানুষটাকে নিয়ে যখন রিভিউ করবে হয়তো পজিটিভ কিছু বলবে, নেগেটিভের মাথা থেকে খুব একটা কিছু আসবে না। এটা একটা অডিয়েন্সের মাথার মধ্যে ঢুকে থাকে। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করি, যেমন অক্ষয় কুমার যখন কিছু ভুল করে আমি কিন্তু চ্যানেলে এসে পুরোপুরি রোস্ট করি, সেটাকে নিয়ে খিল্লি করি, মজা করি। তো দিনের শেষে কি হয়, আমরা তো একটা মানুষ, প্রত্যেকে যারা রিভিউ করছে ধরো আমরা একটা সাধারণ মানুষ, সেই হিসেবে একটা মানে কি বলবো, একটা মানুষকে নিয়ে সেই রেসপেক্টের জায়গাটা চলে আসে, যাদের প্রতি তোমার একটা সেই ফিলিংস রয়েছে, যাদের প্রতি জায়গাটা রয়েছে, তো সেই জিনিসটা হয়। আমরা যেটা স্বর্ণজ্যোতিও বললো যে প্রত্যেকেই আমরা দিনের শেষে বায়াসড হয়ে পড়ি কোনো না কোনো ভাবে। তো এটাও ঠিক সেরকমই একটা ব্যাপার, সেই হচ্ছে ব্যাপার। তো এটা কোনোদিন মানে কি জিতকে রোস্ট, জিতের সিনেমা বা জিদ্দার সিনেমা আসলে রোস্ট করতে পারবে, খারাপ সিনেমা হলে? মানে সেরকম যদি সুযোগ থাকে তখন হয়তো করতে হতে পারে। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো মোমেন্টস আমার কাছে এখনো পর্যন্ত ক্রিয়েট হয়নি যে সেরকম করব। তবে যদি ইন ফিউচার যদি সেরকম কিছু হয় তখন তো অবশ্যই। তবে হ্যাঁ, এই মানুষটাকে যেভাবে কাছ থেকে দেখেছি, জিদ্দাকে, মানে রেসপেক্ট অনেকটা বেড়ে গেছে। ওনাকে নিয়ে অনেক কিছু ভাবতাম আগে, যখন দেখতাম একটা সাধারণ ছেলে হিসেবে মনে হতো বিরাট বড় একটা সেই অহংকার নিয়ে থাকে, বিরাট বড় একটা সেই ঘ্যাম নিয়ে থাকে। দেখে আমরা অনেকেই বলতাম, আমরা বাড়িতে আলোচনা করতাম যে এই মানুষটার কাছে যাবো, এই মানুষটা হয়তো ঠিকমতো কথাই বলবে না, ব্যবহার করবে না। কিন্তু যত মানুষটাকে কাছ থেকে দেখেছি না, মানুষটার প্রতি একটা অন্যরকম মানে ভালো লাগা তৈরি হয়ে গেছে। এই মানুষটাকে নিয়ে জোর করে একটা সেই রোস্ট করা, খারাপ কিছু বলে ফেলে, এটা আমার মানে মন থেকে বেরোয় না, আমি এটা অনেস্টলি বলছি। মানে আমার পক্ষে এটা হয়তো আর কখনো পসিবল হবে না। যদি আজকে ইউটিউবে নতুন হতাম হয়তো পসিবল হয়ে যেত, কিন্তু এখন আর সত্যি কথা বলতে গেলে সেই জিনিসটা হওয়া জাস্ট ইম্পসিবল। মানে হয় না, ভালোবাসা তৈরি হয়ে যাওয়া, ভালোবাসার মানুষকে আর ডাইরেক্ট কিছু বলা যায় না। তো সেই রকমই বেড়ে ফিলিংসটা এখন হয়ে গেছে আলটিমেটলি। তো আমি এবার একটুখানি এই আগের, জন্যই হ্যাঁ বলো। এই জন্যই কোনো একটা কন্ট্রোভার্সিতে কেউ একজন বলেছিল যে ইন্ডাস্ট্রির লোকদের ফিল্ম রিভিউ করা উচিত না, ইন্ডাস্ট্রির কাছাকাছি যারা পৌঁছে যায় তারা ফিল্ম রিভিউ করতে গেলে তোমার মতো যদি বলে বায়াসড হয়ে যাচ্ছি, কি করে চলবে? এটাও হ্যাঁ, সেটা অবশ্যই একটা ফ্যাক্টর, সেটা অবশ্যই। কিন্তু হ্যাঁ, দিনের সাথে অনেস্টিটা রাখতে হবে, আমিও যেটা অনেকটাই চেষ্টা করি। যেমন অসুরের ক্ষেত্রে এটা হয়েছিল, আমি দেখতে গেছিলাম হচ্ছে আমাদের এখানে স্বপ্না সিনেমা হলে, ঠিক আছে? তখন তো মাল্টিপ্লেক্স হয়তো যেতাম না, নতুন নতুন চ্যানেল ছিল। এবার স্বপ্না হলে প্রবলেম কি, সাউন্ড একদম ভালো নয়, মানে যেরকম হয় আর কি। এবার ওই সিনেমাটা এমন একটা সিনেমা ছিল যেটা মাল্টিপ্লেক্সে দেখলে একরকম দেখতে লাগবে, আর আমি যদি সিঙ্গেল স্ক্রিনে যাই একটা ফাঁকা হলে সাউন্ড বাজে, কিছু কথা বোঝা যাচ্ছে না, আর একরকম লাগবে। তো তখন যখন আমি সেখানে দেখি না, আমার সিনেমাটা সেরকম ভালো লাগেনি, অনেস্টলি স্পিকিং। তখন যখন আমি স্বপ্নায় দেখে আমার ভালো লাগেনি, পরে টিভিতে দেখেছি বহুবার আমার ভালো লেগেছে। তো আমি তখন রিভিউতে কিন্তু নেগেটিভ বলেছিলাম, তুমি আমার অসুর রিভিউ চাইলে দেখতে পারো। তো জিৎ ফ্যান্সরা কিন্তু আমার তুমুল খিস্তি মেরেছিল তখন, প্রচন্ড পরিমাণে খিস্তি মেরেছিল, কমেন্টে যাতা বলেছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আমি রাবণ টাবণ এলো, আমি সিরিয়াসলি একটা সিনেমা দেখে খারাপ লাগেনি। কারণ বাংলাতে কমার্শিয়াল মেন স্ট্রিম যুগে এখনো পর্যন্ত এই লোকটা একা ট্রাই করে যাচ্ছে। আজকে তো তার দেখা দেখি মির্জা হচ্ছে, বা দেবদা নিজে বলেছে এটা ইন্টারভিউতে যে আমি কমার্শিয়াল কাজ আনবো। রাবণ চেঙ্গিস সফল হয়েছে, দেখো আজকে দেবদা কিন্তু খাদান নিয়ে আসছে। বা বাংলার বুকে একটা বুমেরাঙের মতো কাজ, এইগুলো যখন দেখছি তখন সত্যি কথা মানুষের প্রতি একটা অন্যরকম রেসপেক্ট তো তৈরি হয়ে যাচ্ছে, যেটা হয়তো বাকিদের প্রতি কিছুটা হলেও, একটু হলেও কম, জিদ্দার প্রতি রেসপেক্ট অবশ্যই অন্য জায়গায় পৌঁছে গেছে। এটা একদম সত্যি কথা। তো এবার অপরাধ আমি তোমার কাছেই আসছি, তারপর আমি স্বর্ণজ্যোতির কাছেও যাব। এবার আমরা যদি একটু শুরুর দিকে চলে যাই, মানে আজকে ধরো 2002 সালে 7ই এসেছিল, তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর, ঠিক আছে? অপরদিকে স্বর্ণজ্যোতির হয়তো বয়স তখন আমার থেকে একটু হয়তো বেশি হবে, আর তুমি আট হচ্ছে আমাদের বছর থেকে আট বেশ বছর খানিকটা 8 বছর। আর অপরাধ তুমি আমাদের থেকে বেশ খানিকটা সিনিয়র। 2002 সালে হুম। যদি টাইমটা দেখে, তুমি অনেকটাই তখন সিনিয়র আমাদের থেকে অবশ্যই হবে। আমি তো হলে সেই হলে গিয়ে দেখেছিলাম সিনেমাটা। হলে গিয়ে দেখেছিলে, তো সেই টাইমে জিদ্দার ক্রেজটা নিয়ে কথা বলো, যে সাথীর ক্রেজ তখন কেমন ছিল, এবং তারপরে জিদ্দা কিভাবে রাতারাতি সুপারস্টার হয়ে গেল, এটা তুমি আমাদের থেকে বেটার বলতে পারো, কারণ তোমার আই থিঙ্ক অনেকটা বেশি মনে আছে ব্যাপারটা, সেটা শেয়ার করো। আহ, তার আগে না জিতকে কেউ চিনতো না, মানে জিতকে দেখা গেছে আহ, একটা হোশিয়ারি প্রোডাক্টের ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে, কিন্তু কেউ নোটিস করেনি। কিন্তু সাথী আসার পর মানুষ মানে জাস্ট জিতের জন্য পাগল হয়ে গেছিল। মানে কি বলবো, সে ওই রকম ক্রেজ ভাবা যায় না, ওইরকম দেখা যায়নি এর আগে। হিন্দি সিনেমাতেও তো এত বড় বড় স্টার এসছেন, বলো বলো।
আমি জাস্ট একটা ছোট ইন্টারাপশন করব। আমি রিসেন্টলি আমি এই একটুখানি ঘাটতে ঘাটতে একটা অদ্ভুত জিনিস জানলাম, এটা আমি জানতাম না আগে, এটা আমাকে চেক করতে হবে যেটা সত্য না মিথ্যা। তপন সিনহা বলে একজন ডিরেক্টর ছিলেন, খুব বিখ্যাত মানুষ। ওনার ডটার্স অফ সেঞ্চুরিতে নাকি জিতকে অ্যাকচুয়ালি প্রথমবার নাকি পর্দায় দেখতে পাওয়া গেছিল। এটা আমি নিজে মানে একটা লজ্জার ব্যাপার যে আমি জিত ফ্যান হয়ে জানতাম না, আমি ইন্টারনেট ঘাটতে গিয়ে জানতে পারলাম এক জায়গায়, আমি খুব অবাক হয়ে গেলাম এবং আমি এটা চেক আউট করবো। আমার চ্যানেলে এটা নিয়ে শর্টস আছে, আমি একটা শর্টস মানে ছেড়েছিলাম এটা নিয়ে, আচ্ছা যখন আচ্ছা জানতে আচ্ছা। পেরেছিলাম। না না, আমি পুরো শর্টসটা আমি দেখিনি। আমি আজকে একটা প্রতিবেদন পড়ছিলাম, বেশ পুরোনো একটা প্রতিবেদন জিতকে নিয়ে, সেখানে আমি দেখলাম, দেখে আমি খুব অবাকই হলাম যে এরকম ব্যাপার নাকি। যাই হোক, হ্যাঁ কত সালে অমৃতা, ছিল এটা? কন্টিনিউ। তপন সিনহার সিনেমাতে কত সালে দেখা গেছিল জিতকে? এটা না আমি পড়িনি, আমি ওই ডটার্স অফ সেঞ্চুরি ওই সিনেমার নামটা আমার মাথায় আছে, সালটা বোধহয় ছিল মেনশন করা আমার খেয়াল নেই। 1999 থেকে 2000 এরকম হবে, 1999 থেকে 2000 এর মধ্যে আমি যেটুকু দেখেছিলাম ওরকম সাথী তো 2002 এসেছিল। জিতের কিন্তু স্ট্রাগলিং হ্যাঁ। পিরিয়ডটা অনেকটাই 10 বছরের মতো, প্রায় 1993 সাল থেকে শুরু করেছিলেন আর কি মডেল। সাউথ কলকাতায় কেবেলের কাজ করতো, সাউথ কলকাতায় বাড়ি বাড়ি গিয়ে কেবেলের কাজ করতো। আমি খালি ভাবি যাদের বাড়িতে জিদ্দা কেবেল লাগাতে গেছিল তারা যখন পরে দেখেছে যে হে তো সুপারস্টার, মানে তাদের শখটা, ঠিক আছে ওকে। জিতকে সেই সময় সবার ভালো লেগেছিল কারণ একদম সুন্দর দেখতে, রিফ্রেশিং একটা নতুন মুখ, তার উপর নাচেও মোটামুটি ভালো, সব মিলিয়ে জিতকে সবার পছন্দ হয়ে গেছিল। আর সাথীর সিনেমাটাও তো ভালো ছিল সেই সময়, তো সেই সিনেমাটার জন্য এবং দীর্ঘদিন ওই সাথীর লেগাসিটা দীর্ঘদিন চলেছে। সাথীর গান বোধহয় তারপর 10 বছর বাদেও আমি বাজতে শুনেছি বিভিন্ন জায়গায় নিয়মিত। এখনো তোমরাও শুনছো? এখনো বাজে, হ্যাঁ, এখনো বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়। না আমার মনে হয় কি, জিদ্দাকে সুন্দর দেখতে তো, জিদ্দাকে তো এখন খুব সুন্দর, খুব গ্ল্যামারাস লাগে, ঠিক আছে, সে নিজেকে মেনটেন করে। আমি সাথীর লুক বলি বা ক্রান্তির লুক বলি, তখন না একটা বেশ রুক্ষ, জিদ্দার চোখের মধ্যে না একটা খুব তেজ, মানে এই যে লোকে বলে না যে শাহরুখ খানের চোখের মধ্যে একদম ভালোবাসা আর একদম সাগর দেখতে পাওয়া যায়, যে শাহরুখ খানের চোখ কথা বলে, ঠিক আছে, জিদ্দার চোখের মধ্যে না একটা ইনোসেন্স, আবার অন্যদিকে একটা বেশ অ্যাংরি একটা ব্যাপার ছিল, ঠিক আছে। মানে আমি সাথীতেও দেখেছি জিদ্দা ওখানে তো পুরোপুরি রোমান্টিক চরিত্রে রয়েছে, কিন্তু একটা অ্যাকশনের পোর্শন ছিল মাঝখানে, এবং একটা না এনার্জি, যে এই ছেলেটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। খুব সাধারণ একটা ছেলে, একটুখানি বাকিদের থেকে একটুখানি বেশি ভালো দেখতে হলেও একটা ভেতরে যেন একটা রুক্ষ, একটা তেজ মার্কা একটা ছিল ব্যাপার, ঠিক আছে। তো ওটা আমার কোথাও গিয়ে মনে হয় যে খুব স্ট্যান্ড আউট করেছে, কারণ তার আগে বাংলাতে যারা ছিল অভিনেতা, সেটা আমি উত্তম কুমার বলি, চিরঞ্জিত বলি, প্রসেনজিৎ বলি, তাদের সবাইকে খুব সুপুরুষ দেখতে হলেও ওই চোখের মধ্যে রাগ বা ভেতরে একটা কিছু সুপ্ত তেজ, ওই ব্যাপারটা কিন্তু কারোর মধ্যে ছিল না, ঠিক আছে ওকে। তো সেটা আমার মনে হয় যে বাকিদের থেকে একটুখানি আলাদা করে দেয়। না, জিৎ যে সময়টা এসেছিলেন না সেই সময়তে তাপস পাল তার চেহারা একটু ভারী হয়ে গেছে, চিরঞ্জিত তখন সিনেমা থেকে সরে যাচ্ছেন, তো সেই সময় সেই রকম ভাবে প্রসেনজিৎ ছাড়া আর কোনো হিরো ছিল না কিন্তু। তো জিতের মতো কেউ একটা আসতোই। তো জিৎ যে এসেছিলেন এটা অবশ্যম্ভাবী ছিল, এবং জিতকে সবাই খুব ভীষণ ভাবে অ্যাকসেপ্ট করেছিল সেই সময়। এবং সুপুরুষ ব্যাপারটা হচ্ছে সেই সময় যেহেতু ওটা রোমান্টিক সিনেমা ছিল, তো রোমান্টিক হিরো হিসাবে অসাধারণ মানিয়েছিল সেই সিনেমাতে। তখনও তো আমরা জিতের ওই অ্যাংরি ইয়াং ম্যান লুকটা দেখিনি, ওটা তো প্রায় 2010 সাল নাগাদ এসে ওই ব্যাপারটা বেরিয়ে আসে, তাই না? তো সেই জন্য জিতের একটা খুব ভালো ফলোইং হয়েছিল, এবং অনেকে প্রথমে বিশ্বাস করতো না যে জিৎ বাঙালি নন, তার চেহারার মধ্যে সবকিছুর মধ্যে একটা বাঙালিয়ানাও কিন্তু আছে কোথাও গিয়ে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি, মানে জিদ্দার টাইটেল যে মাদানানি আমি বহুদিন জানতাম না, তারপর রিসেন্টলি আমি জানতে পারি জিদ্দার ভালো নাম এইটা, তার আগে জানতামই না কখনো। এবং আরেকটা ব্যাপার তুমি ভেবে দেখো, জিদ্দার ওই টাইমে কিন্তু, হ্যাঁ বলো বলো। তুই মাদনানি ভাবিস না, আমি যে জিদ্দার পুরো নাম জিতেন্দ্র মাদনানি, দেখ আমার বাড়িতে যেহেতু টিভি যেহেতু ছিল না, ওই মামা বাড়িতে গেলে বা রাস্তাঘাটে কোথাও টিভিতে চলছে আমি একটুখানি গ্লিমস দেখলাম, ঠিক আছে। আমি এসে ওই 2012 পরে কম্পিউটারের পরে যখন যে জিতের একটা দুটো সিনেমা দেখা দেখো আমি আরম্ভ যখন করেছি, সেই ছোটবেলাতে আমি তো কম্পিউটার নেওয়ার পর আমার মনে আছে প্রথম বাংলা সিনেমা যেটা আমি চুম্বক প্রক্রিয়া ডাউনলোড করেছি, ক্রান্তি। এবং এটা একটা ব্যাপার যে বাংলা সিনেমা না, তুই চুম্বক প্রক্রিয়াতে তোর খুঁজতে তোর মাথার ঘাম পায়ে ফেলতে হবে যে
কোথায় আছে, আর তখন টেলিগ্রাম ছিল না, ঠিক আছে, এটা বহু পুরোনো সময়, 12 বছর আগে। এবার ক্রান্তি আমি খুঁজে কোথাও পাচ্ছি না, অনেক ফলস ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু প্রথম আমি ক্রান্তি ডাউনলোড করেছিলাম, ওটা আমি হলে দেখেছিলাম। বাই দ্য ওয়ে, ওটা আমার জিতের দেখা প্রথম সিনেমা। আমার বাবা খুব অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসে, তো এবার আমার বাংলা সিনেমা দেখার একদম হ্যাবিটই নেই। আমি খুব মানে একটুখানি উঁচু টাইপের ছিলাম, বাংলা সিনেমাতে কি দেখার আছে। তো বাবা আমাকে ক্রান্তি দেখাতে নিয়ে গেছে। তো ক্রান্তি দেখে আই ওয়াজ লাইক, ওরে ভাই, ট্রামের মাথাতে ইলেকট্রিক পোল ভেঙে দাঁড়িয়ে আছে, ওরে ভাই, এই তো মজা। যাই হোক, আর সব থেকে একটা বড় কথা ভেবে দেখো যে জিদ্দার টাইমে কিন্তু আরো অনেক অভিনেতা এসেছিল, যেমন অমিতাভ ভট্টাচার্য এসেছিল, ইভেন আরো অনেকে ছিল যারা হিরো হিসেবে কাজ করছিল। তো কেউই কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, নিজেদেরকে একটা হিরো হিসেবে প্রেজেন্ট করে রাখতে। জিতের ডেডিকেশন চিরকালই অন্য লেভেলে ছিল। জিৎ বোধহয় প্রথম অভিনেতা, বাঙালি অভিনেতা, যে 8 প্যাক অ্যাবস বানিয়েছে, ঠিক আছে। তখন 6 প্যাক অ্যাবস এর ফ্যাশন হিন্দি সিনেমাতে ছিল। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু গেট 8 প্যাক অ্যাবস। এখন দেবের বডি নিয়ে সবাই অনেক কথাবার্তা বলে, বাট 8 প্যাক অ্যাবস প্রথম কে করেছে জিদ্দা, ঠিক আছে। আমার ভেতরে জিৎ ফ্যান বেরিয়ে আসছে আস্তে আস্তে। এনিওয়ে, আচ্ছা, আমি আর একটা কথা বলি এখানে, দেবের প্রসঙ্গ উঠলোই যেখানে, দেবকে তোমরা যখন ভিডিও করছো, রিভিউ করছো, তখন বলছো যে দেবের বয়সটা, বা তোমরা ছাড়াও আরো অন্যরাও, দেবের বয়সটা মাথায় রাখতে হবে, দেবের তো বয়স বেড়েছে, এখন আগের মতো নাচবে কি করে, এই যে কথাগুলো বলছো, আগের মতো দেখতে লাগবে কি করে। তোমরা টেক্কাতে দেবের যখন ব্যাকগ্রাউন্ডটা দেখানো হচ্ছিল, তখনের লুকটা খেয়াল করেছো? দেবকে দেখে তখন মনে হচ্ছিল তার বয়স 40 বছর, না দেবকে তখন দেখে মনে হচ্ছিল যে 25 বছর বলেও চালিয়ে দেওয়া যাবে? ওটা তো মেকআপের কারসাজি, ওটা তো মেকআপের কারসাজি তো, কিন্তু আমি বলছি দেবকে তাহলে সিনেমাতে ওইভাবে এখনো কাস্ট করা যায়, রোমান্টিক হিরো হিসাবেও দেবকে এখন অনায়াসে কাস্ট করা যাবে। দেবের মধ্যে সেই ব্যাপারটা এখনো রয়েছে, দেবকে দেখতে বয়স্ক হয়ে গেছে এরকম নয়। না, আমার যেটা মনে হয় না, যে দেবদা অ্যাকচুয়ালি একটুখানি মাস্কুলার ভাস্কুলার টাইপের, তো মানে দেবদার বেশ ভালো রকম একটা ওয়েট আছে, খুব বাল্কি বডি। ওকে ওকে, তো অ্যাকচুয়ালি ওই রিফ্লেক্সটা, জিদ্দা কিন্তু এখনো খুব পাতলা পুতলা, মানে দেখে আমার যা মনে হয় জিদ্দা খুব ফিট, একটা অ্যাথলেটিক বডি একটা মেনটেন করে। দেব সেখানে ভাস্কুলার অনেকটা বেশি, একটা বডি বিল্ডারের মধ্যে একটা শেপ আছে তার গোটা ইয়ের। তো ওটাতে না রিফ্লেক্সটা মেনটেন করা কিন্তু বেশ টাফ, ঠিক আছে। আর এই রাজার ডান্স নিয়ে এত কথা কেন হয়েছে আমি রিয়েলি বলছি আমি বুঝিনি, কিন্তু আমার কিন্তু খারাপ লাগেনি, ঠিক আছে। হ্যাঁ, বয়সের সাথে একটুখানি মানুষ স্লো হবেই, ঠিক আছে, বাট এখনো মানে আমি তো 30 বছরে আমি ভাই কোনোদিন নাচিনি। আমার মা ডান্সের টিচার, বাড়িতে ডান্স একাডেমি আছে, আমি জীবনে কোনোদিন নাচিনি, আমি নাচতে পারিও না, ঠিক আছে। আমাকে যদি কেউ মানে দারুও যদি খাইয়ে দাও তাহলে আমি নাচতে পারবো না, ঠিক আছে। তো সেখানে আমার মনে হয় যে, আর মানে দেবের নাচ নিয়ে অনেকে যারা কথা বলছে তাদেরকে তুমি 2 পা নাচতে বলো, ঠিক আছে। যাই হোক, মানুষ বক্তব্য অনেক কিছুই রাখে, তো বাদ দাও। প্রিন্স হাসি, আমি কাউকে পোক করিনি প্রিন্স, আমি কাউকে পোক করিনি, ডোন্ট লাফ। যাই হোক, এবার যদি আমরা নাচ নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই বলি, এখানে দেখো তোমরা জিদ্দা কিন্তু যত বয়স বাড়ছে নিজের নাচ কারো উন্নতি করছে। আমরা বরাবরই ড্যান্সিং স্টার হিসেবে অঙ্কুশদা এবং দেবদাকেই দেখেছি, এটাই প্রপারলি ভালোভাবে নেচেছে। কিন্তু তুমি দেখো জিদ্দা আগে কিন্তু সেভাবে কোনোদিন নাচ করেনি। জিদ্দার আগের নাচগুলো তোমরা দেখো শুরুর দিকে সবই হালকা স্টেপের ওপর, একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো রকমের নাচ এরম ধরনের নাচ করতো। কিন্তু সেই মানুষটাই আজকে এই বয়সে দাঁড়িয়ে চেঙ্গিসের রাগাটা গানে দেখো নিজের নেচে নতুন নতুন স্টেপ আনছে। এই ব্যাপারটাও কিন্তু কোথাও গিয়ে একটা আলোচনা, যে একটা মানুষ এত বছর বয়সে গিয়ে নিজেকে নতুন ভাবে একজন ড্যান্সিং স্টার হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। কারণ রাগাটার শেষে ওই মিনিট 2 যে একটানা যে স্টেপটা, সেটা দেখে আমিও চমকে গেছিলাম যে জিদ্দা এইভাবে নাচছে। তো সেটা নিয়ে অপরাধা কিছু বলো, তুমি তো নিশ্চয়ই দেখেছো ব্যাপারটা। দেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে তো বড় অভিনেতার বিশেষত্ব, যে কখনো নিজেকে নিয়ে স্যাটিসফাইড নয়, রোজ নিজের ঝুলিতে নতুন কিছু অ্যাড করে চলেছে। এই জিনিসটা আছে বলেই তো আজকে তারা রিলেভেন্ট, নইলে সেই সময় তো আরো অনেক লোকজন ছিল, নায়ক টায়ক ছিল, তারা তো এতটা প্রাসঙ্গিক সবাই থাকতে পারেনি। তো দেবজিৎ এগুলো পেরেছেন বলেই তারা আজও আছেন। প্রসেনজিৎ তো দেখো না, নিজেকে বারবার বদলেছেন, সময়ের সাথে সাথে আপডেট করেছেন, এই ব্যাপারটা তো দরকার, না হলে কি করে থাকা যাবে। তবে টু বি ভেরি অনেস্ট, আমি দেবজিতের থেকে প্রসেনজিৎকে আমি অনেক ওপরে লাগবো।
কারণ আমার মনে হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, ওনার সিনেমা, ওনার পপুলারিটি, ওগুলো তো জিনিস, ঠিক আছে, ওগুলো আমি একটুখানি সাইডে সরিয়ে রেখে আমি বলছি যে একাডেমিক্যালি সিনেমাটাকে বোঝা বা সিনেমাটা শিল্পটাকে বোঝা এবং সময়ের সঙ্গে সঙ্গে এমন একটা, মানে আমি বলছি যে বুম্বাদার অটোগ্রাফ করাটা কিন্তু, মানে এবং ওই বল গেমে পুরোপুরি ঢুকে যাওয়াটা কিন্তু আমার মনে হয় যে ওই রকম স্মার্ট সিদ্ধান্ত আমি খুব কম লোককেই, যে কেরিয়ারে ট্রানজিশন নিয়ে এসে রিলেভেন্ট থাকা, সেটা কিন্তু দেবজিতের এখনো সময় আসেনি ওটার। এদের আরেকটুখানি বয়স হলে পরে ওই টাইমটাতে গিয়ে তারা অবশ্যই পৌঁছাবে। কিন্তু বুম্বাদা কিন্তু দেবজিৎ এদের সবার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে এবং সিনেমাটা একটু হলেও বেশি বোঝে বলে এটা আমার বক্তব্য, ঠিক আছে, ওকে, মানে এটা কেউ ভুল বুঝো না, ওকে, কিন্তু আমি মনে করি যে সিনেমা আর্ট ফর্মটাকে দেবজিতের থেকে প্রসেনজিৎ কিন্তু একটু হলেও বেশি সে বুঝতে পারে। তবে আমি অযোগ্য দেখে সুপার ডুপার আনহ্যাপি, ঠিক আছে, মানে দশম অবতার আর অযোগ্য, আমি জানি না এই সিনেমাগুলো। আমিও সমালোচনা করেছি, খুবই সমালোচনা করেছি। আর প্রসেনজিতের প্রসঙ্গে আমি বলি, প্রসেনজিৎ নিঃসন্দেহে মানে অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ, আমার তো এটা মনে হয়। যেভাবে তিনি নিজেকে বারবার ভেঙেছে, চেঞ্জ করেছে, তবে এটাও ঠিক তাকে সেই সময়ের ডিরেক্টররা অনেকটাই সাপোর্ট করেছে। যে সময় অটোগ্রাফের কথা বলছো, তখন শ্রীজিৎ মুখার্জি নিজেও আমাদের ইন্টারভিউতে বলছিলেন যে আমার অনেকটাই অবদান রয়েছে প্রসেনজিতের ক্যারিয়ারের এই টার্নটার জন্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রসেনজিতের ক্যারিয়ারের এই টার্নটার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ প্রসেনজিৎকে প্রথম 19 এপ্রিলে ভাবতে পেরেছিলেন, এই ভাবাটাই তখন একটা বিশাল ব্যাপার ছিল, যে ওই রকম একজন হিরোকে এইরকম একটা সিনেমাতে কাস্ট করবো। এটাই প্রসেনজিৎকে আমার মনে হয় পুনর্জন্ম দিয়েছিল সেই সময়। একদম নতুন একজন প্রসেনজিৎকে আমরা দেখলাম, মানে শহরের মানুষ প্রসেনজিৎকে নিয়ে ঠাট্টা করত। এই সিনেমাটা দেখার পর তারা একটু থমকে গেল। অটোগ্রাফ দেখার পর শহরের মানুষ প্রসেনজিৎকে দেখতে টিকিট কাটতে শুরু করত। আমার মনে হয় এইভাবে চেষ্টা হয়েছে। হ্যাঁ, বলো বলো। সে তো এটা তো অবশ্যই। স্বর্ণজ্যোতি, আমি তোমার কাছে যাচ্ছি। রিসেন্টলি জিদ্দাকে নিয়ে একদল মানুষ অভিযোগ তুলছে যে বাংলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটু মানে পারিবারিক সিনেমা যেগুলো বা যেগুলোতে একটুখানি সিরিয়াল ধর্মী ব্যাপার স্যাপার গুলো রয়েছে, সেই ধরনের সিনেমা দারুণভাবে ওয়ার্ক করছে। এবং বাদ বাকি সবাই যখন করছে, গোটা ইন্ডাস্ট্রি সবাই যখন ওইদিকে পা বাড়ালো, জিদ্দা তখন ওইদিকে পা বাড়ালো না। জিদ্দা পুরোপুরি মাস জনরাতেই কাজ করলো, সেটাই পুরোপুরি করে গেল এবং সেইভাবেই কাজ করে গেল। তো তোমার কাছে একটা প্রশ্ন করছি, তুমি যদি দেখো জিদ্দার বন্ধন দেখো বা ওই টাইমের কাজগুলো যদি দেখো, জিদ্দা তো ওই ধরনের কাজ বহু আগেই করে দিয়েছে। তাহলে কি জিদ্দার আজকে উচিত ওই ধরনের কাজ করা, নাকি জিদ্দা যেভাবে কাজ করছে সেটাই করা উচিত তোমার একজন দর্শক হিসেবে বা বাংলা ইন্ডাস্ট্রি? আমি তো প্রথমে এটা বলবো যে শের চলে বাজার, কুত্তা ভোকে হাজার, ওকে, প্রথমে তো আমি এই কথাটা বলবো। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে, যে জিৎ কেন এই সমসাময়িক আরবান সেন্ট্রিক ডিরেক্টরদের সাথে কাজকর্ম সে করেনি। ওকে, এখন তার নিজের কিংডম, তার নিজের রুল, তার, দেখো জিতের নিজের একটা না ব্যাপার রয়েছে যে সে এই আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা করবে না আর ডিটেকটিভ থ্রিলারও করবে না। এবার এই দুটোকে বাদ দিলে পর পড়ে থাকেটা কি? শিবপ্রসাদ বাবু এতদিন বাদে একটা বহুরূপী আর রক্তবীজ দিয়ে দেখিয়েছেন যে না, উনি দুটোকে ব্যালেন্স করে গল্প বলতে পারেন। আর তো কেউ তো পারেনি, সেটা তো জিত যাবেটা কোথায়? প্লাস পলিটিক্স এর একটা ব্যাপার স্যাপারও রয়েছে, ওকে, প্রেজেন্টেশন একটা আছে ব্যাপার। এখন জিদ্দা যা করবে, তবে আমি বলবো যে জিদ্দার একটুখানি উচিত যে এই, আমি যেরকম একটা ভিডিও বানিয়েছিলাম, আমার পোস্ট করা হয়নি, দেব যেরকম বায়োপিক করছে না, যেরকম গোলন্দাজ হয়ে গেল, বাঘাযতীন হয়ে গেল, জিতের ওই টেরিটরিটা একটুখানি ধরা উচিত। এবং কলকাতাতে আগে দুধে পুলিশ অফিসার ছিল, সেই সব পুলিশ অফিসারদের কারোর একটা বায়োপিক বা খুব এরকম কোন একটা জনপ্রিয় কেস, যেরকম অভিরূপ ঘোষ যে ফিল্মটা আনছে, মৃগয়া বলে অভিরূপ ঘোষ যে ফিল্মটা আনছে, ওরকম একটা কিছু কিন্তু জিৎ কিন্তু একটা ইন্টেলেকচুয়াল জিনিস কিন্তু কারোর সাথে করতে পারে, যেটা কোনো গোয়েন্দা মানে কোনো ফেলুদা ব্যোমকেশ নয়, কিন্তু এটা ইটসেলফ একটা কেসের উপর বেস করে তৈরি হচ্ছে, তো এরকম কিন্তু সে করতে কিন্তু পারে, ঠিক আছে। সেদিক দিয়ে বিচার করলে তুমি ধরো আজকে বলিউডে যে খাকি করছে জিদ্দা, ওরকম টাইপের একটা কাইন্ড অফ ক্যারেক্টার করছে, তাহলে সেটাও তো নিশ্চয়ই একটা বিরাট খুশির ব্যাপার তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই খুশির ব্যাপার। এবার আমি না খাকি নিয়ে এক্সাইটেড আমি ঠিক বলবো না, কারণ আমি খাকি জিনিসটাকে না এখন অব্দি ঠিক ইমাজিন করতে পারছি না। মানে নেটফ্লিক্সে সিরিজ ফরম্যাটে আসবে, সেটা কটা এপিসোড হবে, কটা মানুষের কাছে পৌঁছাবে। তবে একটা ব্যাপার কিন্তু শিওর, নেটফ্লিক্স প্রচুর বাঙালির কাছে আছে।
আর নেটফ্লিক্সে এরকম কাজ এই ইন্ডাস্ট্রি থেকে একমাত্র জিতি বোধহয় করছে, ঠিক আছে? এবং নেটফ্লিক্সে জিতের রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাভেলেবেল আছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি যে আমার কোথাও গিয়ে মনে হয় যে যে অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছবে। ইভেন কি খাকির পরে কিন্তু জিতের মার্কেট স্পেস কিন্তু বদলাতে পারে। এই যে প্লেক্স কালেকশনে বুমেরাঙ্গের 27 লক্ষ নিয়ে আমরা যারা মন খারাপ করি, তো শহুরে অডিয়েন্স চিনলে পরে যারা প্লেক্সে সিনেমা দেখতে যায়, আমার তো মনে হয় যে খাকি একটা বুস্ট তো একটা আনবেই। তবে আমি পার্সোনালি খুব একটা বেশি উৎসুক এই জন্য নই, আমি এখন না পুরো জিনিসটাকে এনভিশন করতে পারছি না। এটা আমার প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম, ঠিক আছে? যে প্রসেনজিৎ ভিলেন থাকবে, জিৎ হিরো থাকবে, তাদের মধ্যে টাসেল কতটা হবে, তাতে অ্যাকশন থাকবে কিনা, মেন আমার যেটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ব্যাপার, এবার দেখা যাক কি হয়। এবার অপরাধা কি এখন বলবে? যে আসছে না, তাতে একটা বিশাল বড় আমার মনে হয় আসার জায়গা রয়েছে। খাকি যদি কোনোভাবে হিট হয়, যদি কোনোভাবে ভালো হয়, আর সুরের মতোই যদি হয়, আমি বলছি না ফ্যামিলি ম্যানের মতো সুপার হিট হতে হবে, আর সুরের মতোও যদি হিট হয়, তাহলে কিন্তু জিতের অ্যাকসেপ্টেন্সটাই পাল্টে যাবে। আমাদের বাঙালিদের একটা স্বভাব রয়েছে যে বাইরের লোকেরা যখন কাউকে অ্যাপ্রিসিয়েট করে তখন আমরা তাকে সম্মান দিই, তার আগে অব্দি দিই না। সে রবীন্দ্রনাথের বেলা বলো আর সত্যজিৎ রায়ের বেলা বলো, সবার বেলা এটাই দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। জিতের ক্ষেত্রে লোকের যে চিন্তা ভাবনাটা, জিতের দিকে মানে জিতের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা, সেটাই আমার মনে হয় বাঙালি দর্শকদের পাল্টে যাবে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার হতে পারে। হতে পারে। তো অবশ্যই ঠিক। এবার যদি আমরা দেখি আমি না অপরাধা তুমি, হ্যাঁ বলো 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 আমি না বলো। অ্যাকচুয়ালি চাই যে জিৎ এখন এমন একটা এজে গিয়ে পৌঁছে গেছে, জিতের সিনেমাগুলো থেকে না দুটো এলিমেন্ট আমি অ্যাকচুয়ালি কেটে বাদ দিতে চাই। ওকে, বুমেরাঙ্গে যে কমেডিটা আছে ওটা খুব ইন্টেলিজেন্ট কমেডি, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট আমরা রাবণ সিনেমাটা যদি দেখি, যে কমেডিগুলো আছে সেগুলো খুব বাজে। এবং এই যে ফ্যামিলির অ্যাঙ্গেল, রোম্যান্সের অ্যাঙ্গেল, জিতের একটা কাইথির মতো ফিল্ম করা উচিত, যেখানে একটা বাবা মেয়ের গল্প হবে, বেশি হিরোইন কমেডি ফমেডি থাকবে না, পিওর ব্রুটাল অ্যাকশন, কম কথা বলা ক্যারেক্টার। আর না হলে হচ্ছে গিয়ে এই যে আজকের দিনে এই থিমটা খুব জনপ্রিয় হয়েছে, যে হিরোর বয়স অনেকটা বেশি, ঠিক আছে, এবং তার ফ্যামিলি রয়েছে কিন্তু এরকম না যারা রোম্যান্স করছে, ঠিক আছে, ওই রকম টাইপের, এবং সে তার বাচ্চার জন্য কিছু, মানে আমি গোটের এক্সাম্পল নিইনি, জওয়ানের এক্সাম্পল নিইনি, বা উলভারাইনের 2017 একটা আছে ফিল্ম, যে খুব এজেড একটা সুপার হিরো, সে খুব ড্রিঙ্ক ফিঙ্ক করে, সে খুব ডিপ্রেস থাকে, কিন্তু সে আস্তে আস্তে করেছে বাঁচার একটা আশা পাচ্ছে। তো এইরকম জনরের একটা কিছু যদি করে, যে ধর এরকম একটা ক্যারেক্টার হলো যে পুলিশ অফিসার, সে খুব বৃদ্ধ, মানে খুব বৃদ্ধ নয়, ঠিক আছে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, প্রবীর রয় চৌধুরী মার্কা, ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টার অ্যাকশন যদি করে না ভাই, জাস্ট ফাটিয়ে দেবে। মজা। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যে এরকম একটা সিনেমাতে আমাদের রাজ্যের পলিটিক্যাল সিনারিওকে অ্যাড্রেস করতে হবে, যেটা হয়তো গিয়ে পসিবল হবে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় সড় একটা সমস্যা। অপরাধা অবরদা চলে গেছে, অবরদা বলছে যে লাইক হ্যাঁ। আজকে ওই স্বর্ণবতী বেশি কথা বলছে, ওকে চুপ থাকতে বলেছিলাম, আমি চলে গেলাম গাই। তাই তো দেখছি। অপরাধা চলে এসো চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি স্বর্ণজ্যোতিকে একটা প্রশ্ন করছি এই সময় দাঁড়িয়ে, অপরাধা যেহেতু এখন অ্যাভেলেবেল নেই। আমি তোকে তো কোয়েশ্চেন করছি, এই যে দাঁড়া ওয়েট, তুই যে সেদিনকে ভিডিও বানালি যে জিদ্দার আপকামিং 7টা ফিল্ম, এই 7টা হ্যাঁ ফিল্মের অ্যানাউন্সমেন্ট না যদি আসে, আমি আন্দুল যাব, ঠিক আছে, আন্দুল গিয়ে আমি তোকে গান্দুল দেবো ভাই, 7টা সিনেমা আমার চাই, ওকে? ঠিক আছে ভাই, না না, এটা হবে এটা হবে। তুমি তুই দেখো জানিস তো, 30 তারিখে জিদ্দার। হ্যাঁ বলো বলো। শোন না, তোর এই ভিডিওটা দেখে একজন আমাকে কমেন্ট করেছে, এন্টারটেইনিং চোর যে বললো 7টা সিনেমা আসবে, তুমি কিছু বলো। ওরাও চাইছে, ওরা তোমার থেকে বেশি ওরা ভাই চাইছে তুমি আমাকে রোস্ট করো। ভাই ভাই বলছি কি ভাই, আমি না তোকে এন্টারটেইনিং চোর বলার জন্য না ভাই খুব সরি, ঠিক আছে, ওটা নিয়ে লোকে এখনো বলে, ঠিক আছে, আমি রিয়েলি বলছি ভাই, মাফ করে দিস, ঠিক আছে, ওকে? আরে হ্যাঁ, মা মানে না, জিনিসটা না মিটলে আজকে তুমি আমি এইভাবে একসাথে কাজ করতে পারতাম, ওটা কোনো ব্যাপার নয়। ছেলেটা এন্টারটেইনিং চোর ফোন নয়, ঠিক আছে, ওকে? আমি একটা সময় বলেছি রাগের মাথা থেকে, প্লিজ মানুষকে চোর ভাবা বন্ধ করুন, ঠিক আছে, ওকে? আমি এটাই বলবো সবার উদ্দেশ্যে। তুইও সরি বল, তুই বল ভাই, যে বলেছিলাম যে তোমার ঘাটের চুল মাথায় সেই চুল গলায়, সরি বল। হ্যাঁ, একদম একদম, পুলিশ আমার তরফ থেকে প্রিন্স।
না না, আর কোথাও যাওয়ার ব্যাপার নেই আমার তরফ থেকে, সরি, আমারও অনেক কিছু এক্সট্রা বলা হয়ে গেছিল ব্যাপারটা শুনে। বেসিক্যালি আমি রিপ্লাই, আমি যে সময়টা তোমায় রিপ্লাই দিয়েছিলাম, আমি রিপ্লাই দেওয়া কাউকে ছেড়েই দিয়েছিলাম। তো তোমার ভিডিও দেখে আমারও 2-3 দিন ঘুম হয়নি আলটিমেটলি বলতে গেলে, সেই কারণে আমিও রিপ্লাইটা দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে তাই, আমি রিপ্লাই তাকিয়ে দিই যার জন্য আমার রাতের ঘুম চলে যায়, এই হচ্ছে Oh ব্যাপার my আলটিমেটলি। God, oh my God. তুই আমাকে প্রিন্স বল, জিদ্দার, আমি যদি তোকে বলি যে জিদ্দার আউট অফ অল দিস মুভিজ কোন সিন, ঠিক আছে, তোর মনের মধ্যে একদম মানে জিদ্দার ব্যাপারে তুই চোখ বন্ধ করে ভাবলে প্রথম কোন সিন তোর মাথায় আসে? আমার তো অবশ্যই ক্রান্তিতে ওই যে বাবার সঙ্গে জিদ্দার যে ঝামেলাটা হয়েছিল, যেখানে বাবার সামনে জিদ্দা চিৎকার করছে, তারপর বাবা পুরো সেই শরীরটা খুলে দেখাচ্ছে, পোড়া শরীরটা। আমি এখনো চোখের সামনে সিনটা আমার ভাসে, মানে ওটা যখন থেকে দেখেছি না, জিদ্দার প্রতি আমার ভালোবাসা রেসপেক্ট অনেকটা বেড়ে গেছিল। মানে ক্রান্তি, মানে আমার যারা সত্যিকার সিনেমা ভালোবাসে না, তারা জিদ্দার সেরা সিনেমা হিসেবে ক্রান্তিকেই রাখবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং ওরম সিনেমা জিদ্দার আবার করা উচিত। তবে আমার জানিস তো, আমার আমার এইটার থেকেও তুই যে সিনটা বললি, এই সিনটা তো নো ডাউট তো খুব ভালো সিন। আমার কোন সিনটা চোখে ভাসে বলতো? ওই যে 100% লাভ সিনেমাটাতে ওই সুপ্রিয় ঘটক বা সুপ্রিয় পাঠক বোধহয়, ঠিক আছে, তো হ্যাঁ উনি জিতের বাবার চরিত্রে ছিলেন, ওকে, এবং মানে জিদ্দা ওই কাঁচ যে দেয়ালের সামনে বসে, ঠিক আছে, বাবার ছবির সামনে, যে বাবা তুমি কোথায়, খাবার বেড়েছি, বাবা তুমি আসবে না, ভাই ওই সিনটা না ভাই, ওই সিনটা বলতে গেলে না যে seriously, হ্যাঁ। ফাটিয়ে চুরমার করে দেওয়া, ঠিক আছে, ওই সিনটা দেখে আমার সাথে আমার বাবার এত ঝগড়া হয়, আমি 2 দিন বাবার সাথে কোনো তর্ক করিনি, যা বলেছে চুপচাপ শুনে নিয়েছি, ঠিক আছে। তো খুব ফেভারিট সিন ভাই। আর রয়্যাল বেঙ্গল টাইগারের কিছু অপরাধ সিন তোমার আছে, কাছে, হ্যাঁ বলো প্লিজ বলো। অপরাধ তোমার কাছে তোমার এরকম কিছু প্রিয় সিন আছে, মানে জিদ্দার সিন যেগুলো তুমি কোনোদিন ভুলতে পারোনি, বা মনে একখানে মানে রয়ে গেছে এই সিনটা জিদ্দার অভিনয় করা, সেরকম কোনো সিন আছে? মানে জিৎ নাম বললেই তোমার যে সিনটা মাথায় আসে আর কি। সত্যি বলতে কি, জিৎ নাম বললে আমার না দুই পৃথিবীর সিন মনে আসে। ওই দুজনের বাইকে করে যাচ্ছে, ওই সিনটাই আমার সব থেকে বেশি মনে পড়ে। এছাড়া সাথী সিনেমাতে কিছু ডান্স স্টেপ ছিল যেগুলো আমার এখনো মনে রয়ে গেছে। আসলে এগুলো অনেক ছোটবেলায় দেখেছি তো, তার জন্য ওগুলো মনে হয় মনের মধ্যে বেশি করে গেঁথে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অপরাধ তোমার এইটা সঙ্গে, ঠিক সত্যি, সত্যি। হ্যাঁ বলো 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 বলো। না, এই পয়েন্ট আমি এগ্রি করি। আমি তোকে বলছি, দেখ আমার চেঙ্গিজ ভাল লেগেছে, বুমেরাং ভাল লেগেছে, রাবণ অনেকটা ভাল লেগেছে, খানিকটা ভাল লাগেনি। কিন্তু আমাকে এখনো কেউ যদি বলে না যে জিতের 3টে সিনেমা, আমি বলবো যে অসুর, ক্রান্তি, রয়্যাল বেঙ্গল টাইগার, ওকে, এই 3টের নাম আমি সবার আগে নেবো। এবার অনেকে অফেন্ড হয়ে যায় যে তুমি বসের নাম তুমি কেন নিচ্ছ না। ওয়েল, আমার আমার এই 3টে ভাল লাগে, ঠিক আছে, আমার টেস্টের সঙ্গেও যায়, ঠিক আছে, তার মধ্যে জিদ্দাও রয়েছে, ওকে। বস অনেক বেশি একটা হিরো গ্লোরিফিকেশন টাইপের। আচ্ছা, বস থ্রি, ওয়েট প্রিন্স, ইউ টেল মি, বস 3 কেন হচ্ছে না? কেন হচ্ছে না বস 3? হবে কবে হবে, হবে বস 3 হবেই, জিদ্দার মাথায় পুরোপুরি প্ল্যান রয়েছে, এবং ইনসাইডার রিপোর্ট ওটা হবে, এটুকু শিওর, এটা কোনো আমরা মানে তো উল্টো পাল্টা বক্তব্য নয়, ওটা আমরা হবেই। তো ইন্টারভিউতে অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে বস 3 কবে আসবে। উনি তো বলেও ছিলেন তখন সেই সময় 90% যে মানে সবাই জিজ্ঞাসা করেছে, ওই কোশ্চেনটা সবার মাথায় এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং তোমার মধ্যে আজকে যেভাবে, আজকের দিনে যেভাবে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি পাল্টেছে, 2017-তে বস 2 এসেছিল, আজকে 2024 বা ধরে নিচ্ছি বস 3 যখন আসবে সালটা 2026-27-এ পৌঁছে যাবে, কথার কথা ধরছি। তো তখন বস 3 এলে তোমার মধ্যে কি খুব একটা গ্রহণযোগ্য হবে? এটা নিয়ে তোমাদের কি মতামত? মানে আজকের দিনে দাঁড়িয়ে বস 3 কি হওয়া উচিত? এটা নিয়ে আমি অপরাধকে তোমাকে জিজ্ঞাসা করছি। এই ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটাতে না একটা জিনিসই হয়, যারা আগেরটা দেখেছে তারা আসবেই, সেটাকে সিকিউর করা যায়, এছাড়া কিছু লাভ নেই। কারণ নতুন সিনেমা মানে জিরো থেকে স্টার্ট করা, ওই ক্রিজে নেমে ব্যাটিং করতে নামলাম তো জিরো থেকেই আবার শুরু করতে হবে, এটাও ওরকম। যদি বস 3-র স্ক্রিপ্ট ভালো হয়, গল্প ভালো হয়, অবশ্যই সিনেমা হিট হবে। পুরোনো বস 3-র জন্য এটুকু হবে যে ইনিশিয়াল ওপেনিংটা হয়তো একটু বড় হবে, পুরোনো বস 2 যেটা ছিল সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণজ্যোতি এই ব্যাপারে কিছু? আমি তো ভাই বললাম, আমি তোকে যে আইডিয়াটা দিচ্ছিলাম, সূর্যা ভাইয়ের ক্যারেক্টারে সেই আইডিয়া ইমপ্লিমেন্ট করে যদি আনা যদি যায়, যে একটা এজেড একজন গ্যাংস্টার, ঠিক আছে, যার একদম গ্রে শেডেড, ঠিক আছে, তাহলে ভাই 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 আগুন লাগবে, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, আমি জিতের সিনেমা, নর্মাল সিনেমার টেমপ্লেট কিন্তু আমি ফেলে দেবো, ওই টেমপ্লেটে চলবে না। এমন একটা কিছু দাও যেটা একদম মানে র ওল্ড মঙ্কের মতো হিট করে, ঠিক আছে, যার মধ্যে ফ্লেভার পুরনোর মতো রয়েছে কিন্তু জিনিসপত্র খুব নিউ আধুনিক টাইপের লাগবে, ওকে, প্লাস পারফরমেন্স,
প্লাস ভায়োলেন্স প্লাস টাইট গল্প, ইমোশনাল টাইট গল্প, ব্যাস। আচ্ছা, জিতের রাবণ সিনেমাটা বলো, বলো। রিসেন্টলি আমি দেখলাম, সেই সময় দেখা হয়নি, অ্যামাজন প্রাইমে আছে বোধহয়, তো ওখানে দেখলাম। দেখে কিন্তু আমার মনে হলো এই সিনেমাটা না চলারই কথা ছিল। কারণ এই সিনেমাটা তোমাদের ভালো লাগতে পারে এই কারণে যে কিছু অ্যাকশন দৃশ্য নো ডাউট খুব ভালো আছে, জিতকে রূপটা দারুণ দেখাচ্ছে, অসাধারণ। কিন্তু আলটিমেটলি সিনেমাটা কি হয়েছে, জিতকে যদি আমরা সরিয়ে রাখি তাহলে সিনেমাটা কিন্তু আসলে ভালো না। ওই সিনেমা মনে হচ্ছে 90-এর দশকের কোনো সিনেমা দেখছি। তো এই জিনিসটা চেঞ্জ করা খুব দরকার। এবার রায়হান রাফি রিসেন্টলি তো জিতের সাথে সিনেমা করবেন, তো সেখানে সেই ব্যাপারে তোমাদের কি মতামত বলো? চেঞ্জ হবে কিছু? দেখো, টু বি ভেরি অনেস্ট, রায়ান রাফির ওপরে আমার 50-50, ঠিক আছে। আমি লোকটার ইন্টারভিউ বা লোকটার কথাবার্তা খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু লোকটার আবার কিছু সিনেমা আছে যেগুলো আমার খুব পছন্দ, এবং আমি জানি যে এই লোকটা চাইলে কিন্তু আমি যে জিনিসগুলো বলছি এখানে সেটা কিন্তু এই লোকটা চাইলে করতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কি রায়ান রাফির অ্যাটিটিউড না কাইন্ড অফ তুফানের পর থেকে একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো সেইটা একটা ব্যাপার। ওকে, নাও দ্য থিং ইজ যে ওয়েল করা যেতেই পারে, ঠিক আছে, করা যেতেই পারে, বাট আমি ঠিক আমি ঠিক জানি না, ঠিক আছে, যে লায়ন যখন হবে খুব বেশি বাজেট বা খুব বেশি ইয়ে করে, আমার মনে হয় কি একটা খুব গ্রিটি, মানে মানে দেখো, কমার্শিয়াল সিনেমা দু ধরনের হয়। কমার্শিয়াল অ্যাকশন ফিল্মের কথা আমি বলছি। একটা হচ্ছে কি যে খুব ল্যাভিশ, খুব কালার ফালার রয়েছে, নায়িকার সাথে রোমান্স ফোমান্স হচ্ছে। আর একটা হচ্ছে কিছু খুব গ্রিটি, ওই বিক্রম কাইতি টাইপের হবে। তো রায়ান রাফির তুফান যে সিনেমাটা, তুফান সিনেমাতে না প্রচুর প্লট হোল রয়েছে। ওকে, তো আমি তো লজিক তো একটু খুঁজি গল্পে। এবার অনেকেই বলে যে না, এত যুক্তি বুদ্ধির দরকার নেই, বাট ট্রাস্ট মি অন দিস, যুক্তি বুদ্ধি যেই গল্পে থাকে না, সেই গল্পের সাথে কখন তুমি জুড়ে যাবে, কখন তোমার ওই সিনেমাটা একবারের জায়গায় 3বার দেখতে ইচ্ছা করবে, তুমি বুঝতেই পারবে না। কাইথে কিন্তু মারাত্মক কিছু কমপ্লেক্স গল্প না, খুব সিম্পল একটা গল্প, কিন্তু কোনো প্লট হোল কিন্তু নেই, যেই জন্য কাইথে এত বেশি এনজয় করা যায়। ওকে, আমি না হাসতে বাধ্য হচ্ছি, তুমি বারবার কাইথির রেফারেন্স দিচ্ছ। কাইথি এমন একটা সিনেমা, তোমার মনে হয় বাংলাতে এটা এক্ষুনি পসিবল কারোর পক্ষে করা? আমি মানে আমি এটা সিরিয়াসলি মনে করি, আমি এটা সিরিয়াসলি মনে করি, কাইথি সিনেমার মধ্যে এমন কিছু ছিল না যেটা বাংলা সিনেমাতে করা যায় না। একমত, বাংলা সিনেমাতে করা যায় না এরকম কোনো কিছু কাইথিতে ছিল না, ঠিক আছে। প্লট প্লট গল্পের প্লট প্রেজেন্টেশন, ওটাই হচ্ছে আসল। বাংলা শুধু ওখানেই তো ল্যাক করছে। আরে কাইথিতে অত সুন্দর সহজ একটা প্লট, আমাকে যদি দিতে পারে না, করা, এটাই হচ্ছে আসল জায়গা। এই জায়গাটা বাংলা সিনেমা পারছে না। নইলে বাংলা সিনেমা সবই তো আছে, ভালো স্কিল্ড ওয়ার্কার আছে, ডিওপি থেকে আরম্ভ করে সবকিছু ভালো আছে, পারছে না, স্ক্রিপ্টে গিয়ে ফেল করছে। এইবারে আমি এমন একটা উড়তা হুয়া তীর আমি আমার পেছনে নিতে যাচ্ছি। আমি না এরকম ফ্যান ফিকশন জিতকে নিয়ে ভেবেছি, আমাকে যদি 3 মাস 4 মাস সময় দেওয়া যদি হয়, ঠিক আছে, 2 মাস, ওকে, আমি লিখে দেবো স্ক্রিপ্ট। এবার করা না করা তোমার ব্যাপার। ওকে, বাংলা সিনেমাতে এক্সিস্টিং যারা স্ক্রিপ্ট রাইটার আছে, আমি তাদের কথা বলছি না, আমি এই জন্য শুরুতে বলেছি যে স্ক্রিপ্ট রাইটার তুলে নিয়ে আসো তুমি, ঠিক আছে, নিজে খুঁজে বার করো। আর তুমি একটা বড় সুপারস্টার, তুমি অনলাইনে একটা কম্পিটিশনের মতো একটা গল্প লেখার কম্পিটিশন করতে কি এমন লাগে, একটা স্ক্রিপ্ট রাইটিং কম্পিটিশন জিদ্দার মতো লোকের জন্য হেল্প করে, এমন কিছু ব্যাপার না। আমি বরাবর মনে করি যে স্ক্রিপ্ট তো চাওয়া যেতেই পারে, কম্পিটিশন করা যেতেই পারে, এটা আমারও বরাবর মনে হয়। যে কেন করে না আমি জানি না, যেটুকু বাড়তি পরিশ্রম হবে ওটুকু করতে কেউ রাজি নয়। তবে তুমি ওই ইন্ডাস্ট্রির ভেতরে কে বললো যে আমার কাছে একটা ছেলে আছে, একে নিয়ে নে কম পয়সায় কাজ করে দেবে, ওরম ভাবে আর হবে না। আর জিতের না আরো একটা জিনিস আমি বলছি, এটা শুধুমাত্র জিত নেই, এটা যে কোনো সুপারস্টারের জন্য অ্যাপ্লিকেবল হয়। এই 5-6টা পাবলিক যারা আছে না, এদের থেকে দূরে থাকো। এরা তোমার বাজে প্লট কেউ বলবে না না দাদা খুব ভালো লাগছে, সিনেমা করলে পাবলিক খিস্তি মারছে, এমন একটা লোককে নিয়ে আসো যে তোমার গল্প। দেবারজিৎ ইন্টারভিউতে বারবার বলেছেন যে ভালো স্ক্রিপ্ট নিয়ে এসো আমার কাছে, আমরা সিনেমা করবো, তুমি নিয়ে যাও না লিখে, তোমাকে কে আটকাচ্ছে? এই ব্যাপারে আমি একটা কথা বলছি। হাপিত্তেশ করে বসে আছি যে তুমি কখন কিছু বলবে। দাদা আমি শুনছি, আমি ভালো শ্রোতা হয়ে গেছি তোমাদের কথা শুনতে শুনতে।
তো এখন আমি বলছি এই যে ধরো লায়ন নিয়ে যেটা আমার বক্তব্য, লায়ন কিন্তু কখনোই আমার মনে হয় না যে আমাদের এখানে টেস্টের মতো করে সিনেমাটা বানানো হবে। দেখো রায়ান রবি বাংলাদেশের একজন সুপারস্টার ডিরেক্টর, তার নামে কিন্তু এখন সিনেমা চলে, এবং জিদ্দার বাংলাদেশে একটা হিউজ অডিয়েন্স আছে। তো এই সিনেমাটা আমি তোমাদেরকে লিখে দিলাম বাংলাদেশি স্টাইলে খানিকটা বানানো হবে এই সিনেমাটা, কারণ যেহেতু প্রথম থেকে শোনা যাচ্ছিল ঈদকে তারা টার্গেট করছে, ওই টাইমটাকে টার্গেট করছে। তো সেইভাবেই কিন্তু সিনেমাটাকে বানানো হবে এবং সেখানকার টেস্ট অনুযায়ী সিনেমাটাকে করা হবে। এবং এটা আমরা সবাই জানি যে এই সিনেমাটা এখানে যতটা চলে, যতটা ভালো হলো, যে বিজনেস করতে পারবে, বাংলাদেশে কিন্তু সেই লেভেলের না হলেও একটা ভালো বিজনেস করে নিতে পারবে। তোমরা দেখো দরদ রিলিজ করেছে একটা নর্মাল টাইমে, খুব ভালো চলেনি, বলছি না যে হিউজ চলেছে, কিন্তু মোটামুটি কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল সিনেমাগুলো আজ থেকে 10-12 বছর আগে যেরকম চলতো সেরকম লেভেলের কিন্তু বক্স অফিস এখনো আনতে পারছে। তো মেন টার্গেট কিন্তু লায়নের ক্ষেত্রে আলটিমেটলি বাংলাদেশ, ইন্ডিয়াটা কিন্তু মেন টার্গেট নয়। তোমরা বাদশাহরন দেখে নাও বা বাদ বাকি সিনেমাগুলো, এগুলো কিন্তু এখানে কিন্তু হিউজ বিজনেস কিন্তু করেনি, বাংলাদেশে কিন্তু একটা হিউজ বিজনেস করেছে। তো এটার ক্ষেত্রে জিতের যে রোল মানে বিজনেস মডেলটা আমার মনে হয় খানিকটা কেউ বাংলাদেশ ওরিয়েন্টেড হতে চলেছে। এবার সেটাই দারুণ ভাবে বানায়, দুই বাংলা মিলিয়ে যদি দারুণ ভাবে কিছু করতে পারে, আই থিঙ্ক দুই বাংলাতেই ওয়ার্ক করবে, নাহলে বাংলাদেশে একটা হয়তো ভালো বিজনেস করতেও পারে, কারণ সেরকমই তো মনে হচ্ছে। এবার তোমরা এটা নিয়ে তোমাদের মন্তব্য আমি বলো। এখানেও একমত হতে ঠিক পারছি না। আমার মনে আচ্ছা। হয় সিনেমা বা গল্পটা না লেখা হয় ভাষা, যেরকম বাংলা ভাষায় লেখা হতে পারে, ইংরেজিতে লেখা হতে পারে, তেমনি সিনেমা হচ্ছে একটা গল্প, গল্প বলার একটা মাধ্যম। ঠিক সেটা যে দেশেই তৈরি হোক না কেন, সিনেমাটা আলটিমেটলি সিনেমায়। যদি না হতো আমরা হলিউডের সিনেমা দেখতাম না। সিনেমা কোনো দেশের হয় না, আসলে সিনেমার গল্পটা মানুষকে অ্যাপিল করে। তো এই ব্যাপারটা মানে কিছু সিনেমার ক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা আমি বলছি, এক্সেপশন আছে যেগুলো একদম রুটেড কিছু গল্প। কিন্তু পথের পাঁচালী বিদেশিদের ভালো লাগছে কেন? তাদের তো ভালো লাগার কথাই না, তারা তো এটা দেখাইনি কোনো। তো কোথাও গিয়ে সেটা সিনেমা হিসেবে তার একটা এক্সেলেন্স আছে বলে। আর রায়হান রফি তুফান যে বানিয়েছেন তার এত সমালোচনা হয়েছে, আমার তো রাবণ দেখে এটা মনে হয়েছে যে রাবণে জিতের জায়গা, মানে জিতের অ্যাকশনের জায়গাগুলো বাদ দিলে রাবণের থেকে তুফান বেটার সিনেমা। তুফান সিনেমাটার যে প্রেজেন্টেশন, যে যেরকম ভাবে সবকিছু দেখানো হয়েছে, যে বড় করে ভাবা হয়েছে, হ্যাঁ গল্পে প্লট হোল আছে, সে তো রাবণেও আছে, কিন্তু সেই হিসেবে তুফান বেটার সিনেমা আমার এটা লেগেছে। এবং রায়হান রফি কেন বানাতে পারবেন না আমাদের দেশের জন্য সিনেমা, এটা আমার মনে হয় না এরকম কিছু ব্যাপার আছে বলে। বাই দ্য ওয়ে, কিন্তু আমি ভালো সিনেমা অব্রতার এই বানাতে লাইনটা পারবেন। শুনে আমি থাম্বনেলের ক্যাপশন পেয়ে গেছি, তুফান ভার্সেস রাবণ, সাকিব খানের ছবি, জিদ্দার ছবি, সবাই আসবে, ঠিক আছে, সবাই নোটো কি বাড়ি ছবি। জিতের কিন্তু অলরেডি বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোইং আছে, বাদশারা ডন বিরাট তো বিরাট। সুপারহিট ছিল। মানে সাকিব খানের এই রিসেন্ট সিনেমাগুলো আসার আগে জিতের সিনেমাই বোধহয় সব থেকে হাইয়েস্ট ক্রসিং সিনেমা ছিল, হুম আমার হুম হুম। এক্স্যাক্টলি জানা নেই, এরকমই আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে রায়হান রফি যথেষ্ট ভালো ডিরেক্টর, ক্ষমতা আছে, তিনি ঠিকঠাক করতে পারবেন বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, এবং তিনি যখন আচ্ছা, স্ক্রিপ্ট আমি লিখবেন। আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমি অনলাইনে দেখছিলাম, অনলাইনে কিছু লোক আছে, তবে এদের নিজেদের ভয়েস থাকে না, এরা অন্য কারোর ভয়েসকে জাস্ট খালি ওই হয় না যে একটা শিয়াল ডাকলে পরে বাকি সবাই হুক্কা হুয়া করে। তো জি তার রায়ান নেফির প্রজেক্টটাকে বলা হচ্ছে সুইসাইড প্রজেক্ট। ওকে, তো সুইসাইড প্রজেক্টের ব্যাপারে তোমাদের কি ইনসাইট? আমি কিছু বলবো না, আমি যা বলবো পোকিং হয়ে যাবে, তোমরা বলো তোমাদের কি মনে হয় অ্যাবাউট বলো বলো, সুইসাইড বলো প্রজেক্ট। প্রিন্স না, বলো। অপরাধ বলুক, অপরাধ বলুক। না না, আমি তো তুমি আজকে বলো, বলো একটু শুনি, তোমার কথা একটু মাঝে মাঝে শুনতে ভালো লাগে। না হঠাৎ করে এরকম সুইসাইড প্রজেক্ট কখনোই বলে দেওয়া যায় না, কারণ জিদ্দা যদি আমরা দেখি 2000 মানে 15, 16, 17 দিকে যেভাবে স্ক্রিপ্ট চয়েসে কাজ করছিল, আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা অনেক রকম নতুন নতুন ভাবনা আনছে। এবং আমরা এটাও যেটুকু শুনতে পাচ্ছি, জিদ্দা একটা মাইথোলজিক্যাল হরর মুভিতেও নাকি কাজ করতে চলেছে, এটা একটা ইনসাইডার রিপোর্ট যেটুকু জানা যাচ্ছে। তার মানে জিদ্দা কিন্তু এখন স্ক্রিপ্টে টাইম দিচ্ছে এবং নানা রকম প্রজেক্ট ভাবছে, নিজের প্রোডাকশন থেকে বেরিয়েও কাজ করছে। তো সেই হিসেবে বলতে গেলে রাইহান রবি, একটা কথা এখানে আমি বলি, জিদ্দার রিসেন্টলি যখন বলেছে তুফান আমার খুব ভালো লেগেছে, এই কথাটা যখন থেকে বলেছে, কিছু এখানকার অডিয়েন্স দেখতে পাচ্ছি জিদ্দার সিনেমার টেস্ট নিয়ে প্রশ্ন তুলছে যে জিদ্দা কি করে তুফানকে ভালো বলে দিতে পারে, জিদ্দার কি সিনেমার চয়েস রয়েছে তুফানকে ভালো বলছে। জিদ্দা কিন্তু মাথায় এইটা রেখেছে সেখানে হিরোকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা তোমার সঙ্গে আমি একমত যে অব্রতার সাথেও, যে তোমার সিনেমায় তো খুব একটা কিছু ভালো না, কিন্তু সাকিব খানকে আজ অব্দি কিন্তু ওইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি বলেই না, আজকে ওখানকার অডিয়েন্স ওইভাবেই কিন্তু সিনেমাটাকে দেখতে গেছে। তো আমার মনে হয় তুফানের ক্ষেত্রেও যে তারিফটা জিদ্দা করেছে সেটা রায়ান রবির সাকিব খানকে প্রেজেন্টেশনটা কেমন সেটার উপর দেখে। তো সেই হিসেবে জিদ্দার মনে হয়েছে যে আমাদের এখানে সেরকম কোনো ডাইরেক্টর নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারবে, সেই হিসেবে তার মনে হয়েছে রায়ান রবির সঙ্গে কাজ করা উচিত। তো সেক্ষেত্রে সিনেমা ভালো হলে তো কোনো প্রবলেম নেই, দুই বাংলায় চলুক, দুই জায়গাতে ভালো বিজনেস আসুক। আমার তরফ থেকে কখনোই এটাকে সুইসাইডাল প্রজেক্ট মনে হয় না।
এরম ভাবে জোর জবরদস্তি একটা কাজকে আমরা বলে দিতে পারি না যে এটা একটা সুইসাইডাল প্রোডাক্ট হচ্ছে, এটা এই হচ্ছে ওই হচ্ছে। আমি তোকে বলে তো দিচ্ছি এটা শোন, হ্যাঁ হঠাৎ করে শিবপ্রসাদের সাথে জিৎ একদিন সিনেমা অ্যানাউন্স করবে, ঠিক আছে? এই যারা এত বড় বড় বুকনি ঝাড়ে না, দেখবি মুহূর্তের মধ্যে নিজের রং বদলাবে, ঠিক আছে? গিরগিটি এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না, ওকে? পরপর ভিডিও আসবে, তখন পরপর ভিডিও আসবে একই টপিকে, পরপর হ্যাঁ, ভিডিও আসবে একই তখন টপিকে, তখন একই চলে ব্যাপার। আসবে যে ফাইনালি রুটেড কালচার নিয়ে সিনেমা হচ্ছে, ফাইনালি ওই হচ্ছে, ঠিক আছে? ওটা সুইসাইড প্রজেক্ট ছিল, এটা রিবার্থ হয়ে যাচ্ছে। এটা এটা সুইসাইড প্রজেক্ট বলে এরকম দাগিয়ে দেওয়াটা তো একেবারেই ঠিক না। কে বলেছে আমি জানি না, কিন্তু যেই বলে থাকুক সে এটা কন্ট্রোভার্সি করার জন্যই বলেছে, এটা পরিষ্কার। আরে সে সে একটা আজব লোক, ঠিক আছে? সে রায়ান রাফির চরিত্র বিশ্লেষণ করছে যে রায়ান রাফি নাকি মেয়েদেরকে বাজে চোখে দেখে, আবার সে আগে বলছে যে রায়ান রাফি যা যা সিনেমা বানিয়েছে রিয়েল ঘটনার ওপরে। এবার আমি জানি না সুরঙ্গর ঘটনাটা, ডাকাতির পোর্শনটা জানি, রোম্যান্সের পার্টটা কি রিয়েল ছিল কি রিয়েল ছিল না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, ওকে? কিন্তু সেই রায়ান রাফি জানোয়ারের মতো ফিল্ম বানিয়েছে, যেটা এগেইন একটা রিয়েল ঘটনার উপরে তৈরি এবং খুব হৃদয় কাঁপিয়ে দেওয়া, যে একটা বাড়ির মা এবং তার দুই মেয়ে এবং তার অপায়ী ছোট সন্তানকে হত্যা করা হচ্ছে। এবং আমি জানি না এখানে কেউ জানোয়ার দেখেছো কিনা, আমি বলছি জানোয়ার যদি দেখিস না তো ঘুম আসবে না, ঠিক আছে? জানোয়ার বিভৎস একটা সিনেমা, খুব যন্ত্রণাময় একটা ফিল্ম। এবারে জানো তো আমাদের এখানে কুল সাজার জন্য লোকজন প্রচুর ভুল বকে, ওকে? তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই, তুমি নেগেটিভিটি করছো। একটা ব্যাপার আমি বলছি যে এই যে কালচারের ডিফারেন্স না, রায়হান রাফি আমাদের দেশের মতো বানাবে কি করে, কিন্তু এখানে একটা জিনিস তো ভাবতে হবে সবার আগে, যে ভারত দেশটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা হয় না। এখানে যা বৈচিত্র্য আছে, যা ডিফারেন্স আছে, এক একটা এখানে স্টেটের মধ্যে, এক বৈচিত্র্য একটা মানে মানুষের কি? মধ্যে, ভাষার এখানে মধ্যে, বৈচিত্র্য মানে কি? কালচারের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ বলো, প্লিজ। আচ্ছা, তুমি সেটার কন্টিনিউ করো। সাথে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ডিফারেন্স খুব বেশি নেই। আমরা যদি অ্যাথলিট সিনেমা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমরা কেন রায়হান রাফি সিনেমা অ্যাকসেপ্ট করতে পারবো না? অ্যাথলিট সাউথ ইন্ডিয়ান মুভি বা শঙ্করের সাউথ ইন্ডিয়ান মুভি, সেটা ওখানের কালচারকে যেভাবে প্রেজেন্ট করছে, রায়হান রাফি বাংলাদেশ সেটা যদি প্রেজেন্ট করে সেখানের কালচার, সেটা আমাদের অনেক বেশি কাছের মনে হবে। এটা তো আমার মনে হয়। আর দেখো, রায়হান রাফিও তো মূর্খ নয়। হ্যাঁ, আমি মানছি তুফান তার খুব দুর্বলতম কাজগুলোর মধ্যে একটা। সে জিতের সিনেমা তো এরকম নয় যে 5 দিনে গল্প লেখা হয়ে গেল, 10 দিনের মধ্যে শুটিং শেষ করতে হবে। সে সময় পাবে, সে স্টাডি করবে, সে জানবে, সেই মতো সে ঢোকাবে স্ক্রিপ্টের মধ্যে, ওকে? তো দেয়ার আর টাইম, যে সময় সে পাবে, ওকে? তো আরে দেখো, ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ তো এমন ভাবে কথা বলে যেন ওর সাথে কনসাল্ট করে স্টারেদের সিনেমা বানানো উচিত, সেটা তো পসিবল নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ব্যাপার। ইভেন্টকে আমি বলছি, আমাকে ওই সময় অনেকে বলেছে দাদা তুমি কিছু উত্তর দাও, আবার উত্তর দিলে পরে বলবে যে ডেড চ্যানেল, কন্ট্রোভার্সি করেই তো চলছে। ওই জন্য আমি কিছু বলি না, আমি আজকে জিতকে নিয়ে কথা হচ্ছে তাই আমি বলছি। বাট লোকজনের কথাবার্তা শুনে হাসি পায়, ঠিক আছে? এবং লজিকে এত গোলমাল রয়েছে বলেই না যে ভালো স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে আসছে না। নতুন যারা ঢুকছে তাদের হাত দিয়ে ভালো স্ক্রিপ্ট আর বার হচ্ছে না, ওকে? না, তবে তো হ্যাঁ, রায়হান মোটামুটি রাফির সাথে সিনেমা জিতের যে সাকসেসফুল হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এখন থেকে ভবিষ্যৎবাণী করা, এই অ্যানালিসিস করা, সিনেমা যেখানে এখানে শুটিংও শুরু হলো না, কিছুই হলো না, এখন আর থেকে সব থেকে বড় কথা, সাফল্যের ফর্মুলা যদি ফ্যামিলি ড্রামা, প্রজাপতি টনিক যদি সাফল্যের ফর্মুলা হয়, আর ব্যোমকেশ পেলু সাফল্যের ফর্মুলা যদি হয়, জিৎ কোনোদিন ওই দুটোতে হাত লাগাবে না। এটা কি লোকের মোটা মাথায় ঢোকে না, আমি এটা জাস্ট বুঝি না। ওই দুটো ওভার অ্যান্ড ডান রিপিটেটিভ হয়ে গেছে, ও দুটো সে করবে না। আজকে শিবপ্রসাদ যদি আজকে মাইথোলজিক্যাল, দেখো, শিবপ্রসাদ বহুরূপীতেও একটুখানি অ্যাকশন রেখেছে, রক্তবীজেও সে একটুখানি অ্যাকশন রেখেছে। আজকে যদি শিবপ্রসাদ যদি একটা রুটেড গল্প অ্যাকশন স্টোরি যদি ভাবে, আর জিৎ যদি সেখানে পয়সা লাগায়, স্টান্টম্যান বাইরে থেকে নিয়ে যদি আসে, দুটোর মেলবন্ধন তো হবে। জাস্ট হোপ ফর দ্যাট। আমি বলে দিচ্ছি, এটা যেই দিনকে হবে না, এই কিছু ইউটিউবার একদম ক্যামেরা খুলে ভাইব্রেট করতে করতে, হ্যাঁ ফাইনালি জিৎ সুইসাইড করছে না, এই প্রজেক্টটা দারুণ হবে, এরকম বলবে, ওকে? ওকে। তো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমার যেটা মনে হচ্ছিল যে কেন জিৎ এরকম সিনেমা করবেন না টনিক প্রজাপতির মতো? করতেই পারেন, কোনোদিন না করার কিছু নেই। চেঞ্জ হিসেবে একটা প্রজাপতি বা টনিকের মতো সিনেমা হলো অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা রেগুলার নয়। দেব তো এই খাদানের আগে ইন্টারভিউতে নিজেই বলছিলেন, আমি দেখলাম এক জায়গায়,
যে আমি আবার প্রজাপতি, আবার টনিক এরকম কিছু করবো, সেটা মন থেকে আসছিল না, তার জন্যই খাদান করছি। এই ব্যাপারটা তো ঠিক, যে কোনো একটা নিজেকে বারবার ভাঙতে চাইবে, বৈচিত্র্য নানা রকম সিনেমা করতে চাইবে, জিতও চাইবে। জিতও হয়তো এরকম কোনো ফ্যামিলি ড্রামা করতে কখনো ইচ্ছা করতেই পারে, এটাকে তো করেছেন জিৎ আসলে। সেগুলো তখন সেই আমলে এগুলোকে ফ্যামিলি ড্রামা ওরকম ভাবে বলা হতো। তো বলো। এটা একদম ঠিক কথা বলেছো অভ্রতা। তো মোটামুটি আমরা আলোচনার 1 ঘন্টাতে পৌঁছে গেছি। আর আমার বেশি কোশ্চেন নেই, আমি এবার অভ্রতার কাছে একটা কোশ্চেনে আসছি, এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অভ্রতা, তোমার সঙ্গে আমার পার্সোনালি অনেক সময় কথাবার্তা হয়, বা ইউটিউব নিয়ে তোমার সঙ্গে অনেক সময় কথাবার্তা হয়েছে। আমি যেটা দেখতে পাই, তুমি সোশ্যাল মিডিয়াটা অনেকটা বেশি বোঝো, মানে ওটা সম্বন্ধে তোমার আইডিওলজিটা বা বিভিন্ন ভাবনা চিন্তাটা আমরা দেখতে পাই অনেকটাই বেশি আমাদের থেকে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এখন যেটা অভিযোগ ওঠে জিদ্দাকে কেন্দ্র করে, যে জিদ্দা সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ নয়। আজকে দেবদা বলি বা অঙ্কুশ বলি, বা আমাদের বুম্বাদ, এরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, প্রত্যেকদিন নিজেদের সম্বন্ধে কিছু না কিছু জানাচ্ছে, কোথায় আছে, কিভাবে কি কাজ করছে, আমরা প্রতিদিন জানতে পারছি। জিদ্দার ব্যাপারে আমরা কিছু জানি না, কি প্রজেক্ট আসছে বা কিভাবে কাজ করছে। জিদ্দার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে যতক্ষণ না জিদ্দার সিনেমা আসছে। তো তোমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার এখন যে যুগটা চলছে, সেখানে এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে অন্ধকারে থাকাটা, আগের মতো স্টারডামের যে ব্যাপারটা ধরে রাখাটা, যেটা এখনো আমরা বলিউডের কাউকে আর করতে দেখি না, তো সেটা কি ঠিক না ভুল? এটা নিয়ে তোমার মতামতটা কি, সেটা যদি বলো। দুটো আলাদা ব্যাপার, একটা হচ্ছে সিনেমার প্রচার করা, আর একটা হচ্ছে নিজেকে সোশ্যাল মিডিয়াতে রোজ দেখানো। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। তো সোশ্যাল মিডিয়াতে আমি নিজেকে রোজ নাও দেখাতে পারি, তাতে আমার স্টারডাম বজায় থাকবে, এটা কেউ ভাবতেই পারে, এটা তার ব্যক্তিগত নিজের পছন্দ। এবং এতে আমার মনে হয় না কোনো ক্ষতি হয়। এমন নিয়ম কিছু নেই যে আমাকে সবাইকে একই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে হবে, সবাইকে রেগুলার সোশ্যাল মিডিয়াতে আসতে হবে। এক্সেপশনাল তো আছে, হলিউড বলিউডে যাও, সেখানেও এক্সেপশনাল আছে যারা রেগুলার সোশ্যাল মিডিয়া করে না। এবং রণবীর কাপুর, রণবীর কাপুরের এক্সাম্পল এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপকামিং সুপারস্টার ফাটিয়ে রেখে দেবে, ঠিক আছে, সবার পেছন ফাটিয়ে রেখে দেবে। আমি বলতে যাচ্ছিলাম আপকামিং সুপারস্টার ফাটিয়ে দেবে সবার কার। যাই হোক, অবরোধ রয়েছে বলে আমি না না, আমি রয়েছে বলে ব্যাপার না, গালাগালি দেওয়ার মানে কোনো তো প্রয়োজন নেই। গালাগালি কুল সাজার জন্য গালাগালি দেওয়ার কোনো মানে হয় না। আর এটা আমি একটা যে কোথায় যেন পড়ছিলাম, যে লোকের যখন আর যুক্তি থাকে না, তখন লোকে গালাগালি দিয়ে আক্রমণ করে। তো কথা শেষ হয়ে গেছে, আর কি করবো এবার, তাহলে গালাগালি দিতে হবে। এনিওয়ে, ওই প্রসঙ্গ থাক। জিতের প্রসঙ্গে আসি। জিতের সিনেমার যে রিলিজ করবে, তার আগে মার্কেটিংটা করা উচিত খুব ভালো করে, এবং নতুন নতুন স্ট্র্যাটেজি ভাবা উচিত। এই জায়গাতে কোথাও আমার মনে হয় তো পিছিয়ে আছেন উনি, এটা তো আমার এখনো মনে হয়। রণজিৎ, তোমার কি মনে হয় এটা নিয়ে? আমার না প্রথম যেটা মনে হয় যে জিতের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে না, এই যে পুরোনো সিনেমার ক্লিপিংস ছাড়া এই 3টে পেজ থেকে জিৎ ফিল্ম গ্রাসরুট আর জিদ্দার যে পেজটা, ওটা না একটু হলেও বন্ধ হওয়া উচিত। একটা খুব প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট রাখা উচিত, যেইখানে সে তার শুধুই তার সিনেমার আপডেট বা কোনো একটা পারিবারিক ছবি বা শুটিং এর কোনো একটা মুহূর্ত জাস্ট খালি ছবি পোস্ট করবে। বাকি দুটো অ্যাকাউন্ট থেকে সে যেরকম সিনেমার পুরোনো সিনেমার ক্লিপিং দিচ্ছে দিক। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে না যে লোক আমাকে দেখছে না, লোক ভুলে যাচ্ছে, অত রিলেভেন্ট থাকার তাগিদ করতে হবে না। বছরে একটা সিনেমা আনো, সেটা এমন ধামাকেদার আনো যে পরের সিনেমার জন্য লোকে অ্যান্টিসিপেশনে এমনি মরে যায়। এখন অ্যান্টিসিপেশন তৈরি করাটার ব্যাপারটা যারা খুব ক্রিয়েটিভ তারা বোঝে যে অ্যান্টিসিপেশন কি করে বিল্ড করতে হয়। একটা ভালো সিনেমা কেউ যদি একবার বানায়, তাকে নিয়ে মার্কেট এমনি গরম হয়ে থাকে। শাহরুখ খান 4 বছর যে হারিয়ে গেছিল, শাহরুখ খানকে নিয়ে কি লোকজনের উন্মাদনা কি কম হয়েছে? বরং বেড়েছে আরো, ঠিক আছে। তো সেরকম যদি মনে হয়, আমি তাহলে জিদ্দাকে বলবো যে তুমি 2 বছরের একটা ব্রেক নাও, বাট কাম ব্যাক উইথ আ ফিল্ম উইথ সাচ আ ব্যাং, যে একদম সবার একদম সবাই বুঝে যায় যে না ভাই, আমাদের সময় এখনো আছে পরে। ওকে, তো এখন দেখা যাক কি হয়। এগুলো তো সব মানে একজন ফ্যান তার আইডিওলজি তার প্রিন্সিপাল থেকে কথা বলছে, বা জিদ্দা এগুলো কতটা কি ইমপ্লিমেন্ট করবে বা কতটা তার কি মনে হয় সেটা অবশ্যই তার ব্যাপার। আচ্ছা প্রিন্স, বলে দেখি জিতের কোন সিনেমাগুলো তোমার সব থেকে খারাপ লেগেছে? খারাপ সবচেয়ে লাগার খারাপ লিস্টে টপ লেগেছে? 5 কি কি আসবে? হ্যাঁ, ভালো লাগার লিস্ট বললে তো তুমি এক্ষুনি বলে দেবে, খারাপেরটা বলো। ইন্সপেক্টর নটিকে আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, ওটা রাখতেই হবে এই লিস্টে। তারপর যদি বলতে বলা হয়, তাহলে আমার অভিমান সিনেমাটা খুব একটা ভালো লাগে না। 2016 সালে দাঁড়িয়ে আমার সিনেমাটা অনেকটা পিছিয়ে থাকা একটা সিনেমা মনে হয়েছিল। তারপর যদি তোমরা দেখো একটু আগের দিকে যদি আমরা যাই, তাহলে সেই সময় জিদ্দা যখন ভালো টাইম যাচ্ছে, জিদ্দা কিছু ভুলভাল সিনেমা স্ক্রিপ্ট চুজ করেছিল। যেমন হচ্ছে সেই একটা সাপ খেলা নিয়ে একটা সিনেমা ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমার মায়ের শপথ সম্ভবত নাম হবে, যদি না খুব ভুল বলে থাকি, আমার মায়ের শপথ বলে একটা সিনেমা করেছিল। ওটা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, জিদ্দার কাছ থেকে আমরা আমার ওরকম মনে সিনেমা এক্সপেক্টই করতে পারি না। জিদ্দা ওই সময় দাঁড়িয়ে যেভাবে স্মার্ট কাজ আনছিল, চ্যাম্পিয়ন ট্যাম্পিয়নের মতো, সেই সময় দাঁড়িয়ে ওটা অনেকটা পিছিয়ে থাকা কাজ আমার মনে হয়েছিল। এছাড়া আরো আছে কিছু কিছু সিনেমা,
যেগুলো আমার খুব একটা পছন্দ নয়। তবে এই তিনটাকে এই টপ 3 লিস্ট বলতে বলা, তাহলে এই তিনটে সিনেমা তো অবশ্যই লিস্টের মধ্যে থাকবে। আর 2021 বা 22 সালে দাঁড়িয়ে বাজি করার সিদ্ধান্তটা আমার খুব ভুল মনে হয়েছিল। কারণ জিদ্দা যখন তার আগে একটা অসুরের মতো সিনেমা করেছে, সেখানে পাবলিক তাকে একজন ভালো অভিনেতা হিসেবে দেখছে, অতটা রেসপেক্ট বেড়ে গেছিল জিদ্দার, যে একটা অসুরের মতো সিনেমা করে। তারপরে বাজির মতো সিনেমার যে চয়েসটা জিদ্দা করেছিল, ওটা আমার একদমই মানে বাজি সিনেমাটা কিন্তু আমার যে মানে রিমেক হিসেবে যদি আমরা ভেবে দেখি বা বাংলা সিনেমার বাজেট হিসেবে যদি ভেবে দেখি, খুব যে বাজে রিমেক ছিল তা কিন্তু নয়। অরিজিনালটার সঙ্গে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করেছিল বাংলার বাজেট অনুযায়ী। কিন্তু সিদ্ধান্তটা আমার ভুল মনে হয়েছিল যে অসুরের পরে এরকম বাজির মতো সিনেমা কখনোই করা উচিত হয়। আর অপরাধা, তোমার আর স্বর্ণজ্যোতির এরকম টপ 5 লিস্ট বলো খারাপ সিনেমার। আমার তো দেখো, আমার হচ্ছে গিয়ে আমি বাজির কথা বলবো, আমি ইন্সপেক্টর নটিকের কথা আমি বলবো, আর আরেকটা সিনেমা ওটা বোধহয় বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনাতে বোধহয় হয়েছিল, যেখানে অ্যাকশন বোধহয় শেষ থেকে শুরু বা এরকম কিছু একটা নাম বোধহয় ছিল ওকে। তো ওটা আমার একেবারে ভাল লাগেনি, ঠিক আছে। আর এই প্যান্থার বলে মাঝখানে একটা সিনেমা করেছিল, তো ওই সিনেমাটা না, ওই সিনেমাটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল ছিল, কিন্তু ওই টেমপ্লেট বেসড ফিল্মের চক্করে আর হিরো গ্লোরিফিকেশনের চক্করে কোথাও গিয়ে একটা সিনেমাটা গিয়ে কিন্তু বড় রকম ভাবে মার খায়। এবং মানে বস আর বস টুতে যেই লেভেলের সে স্টান্ট ওয়ার্ক দেখিয়ে ফেলেছে, সেখানে তুমি একটা কমান্ডোর চরিত্র তুমি অভিনয় করছো প্যান্থারে, সেই তুলনাতে স্টান্ট খুব দুর্বল। ওকে, তো এইগুলো আমার থাকবে। অপরাধা? ইন্সপেক্টর নটিকে ভালো লাগেনি। বাদশা দ্য ডনও আমার না কিছু কোনো কারণে খুব একটা ভালো লাগেনি। অসুর তো রিসেন্টলি দেখলাম, ভালো লাগেনি। বিশেষ করে অসুরে মনে হয়েছিল ভীষণ পোটেনশিয়াল রয়েছে সিনেমাটা, করতে পারলো না। মানে ও যে কলেজে পড়াচ্ছে, ও যখন প্রতিশোধ নিচ্ছে নিজের ওই পড়াশোনা বিদ্যে বুদ্ধি, সেগুলো প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কিছু কাজে লাগাচ্ছে, কিছু প্ল্যান করছে। এই ব্যাপারগুলো হলে না দেখতে অনেক মজাদার হতো জিনিসটা, ইনভলভমেন্টটা বাড়তো, এনজয়মেন্টটা থাকতো। আর এই মুহূর্তে কিছু তো মনে পড়ছে না সেরকম, আর কিছু সেরকম মনে পড়ছে না। আড্ডাটা যাই এই হোক, পর্যন্তই, মোটামুটি 1 জিতকে ঘন্টা তো হয়ে গেল। জন্মদিনের জন্য আমরা একদিন হ্যাঁ, দেরি করে আসল কথাটাই শুভেচ্ছা আমরা দিচ্ছি। বলিনি, আসল হ্যাঁ, কথাটাই আমরা বলিনি। অপরাধা ফার্স্ট বললে, 1 ঘন্টা আলোচনার পরে আমরা আসল কথাই রাত 12টা কখন বেজে গেছে, এখন আমরা হ্যাপি বার্থডে করছি। হ্যাপি বার্থডে জিদ্দা, প্লিজ ভালো Happy থেকো। birthday. হ্যাপি বার্থডে জিদ্দা। আর হ্যাঁ, এখানে আর না আমি ভালো বলে রাখি, গল্প বিশেষ চুজ করে করো রাখি, জিদ্দা প্লিজ। স্ক্রিপ্ট রাইটাররাই পারবে যা করার করতে, সিনেমার মেন হচ্ছে গিয়ে গল্প, গল্পের দিকে গুরুত্ব দেয় যে গল্প লেখে তার দিকে গুরুত্ব দাও, বাকি সব ভাঁড়মে যায়, ঠিক আছে। বাকি সব অলংকার, বাক্যের অলংকার, ঠিক আছে। মেন হচ্ছে গিয়ে গল্প, গল্পে জোর দাও। আর হচ্ছে আমরা যে অনেক সময় জিত বলে বললাম, জিতদা না বলে, এটা নিয়ে জিতের ফ্যানরা অনেকেই অফেন্ডেড হতে পারেন, সেটা ক্ল্যারিফাই করে রাখি যে আমরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ দা বা রবীন্দ্রনাথ দাদু বলি না, রবীন্দ্রনাথই বলি। তো সেরকম জিত সম্মানীয় ব্যক্তি, সম্মানের জায়গাটা আলাদা, কিন্তু তাকে যখন সম্বোধন করছি তখন জিত বলেই করছি, কিন্তু ডাইরেক্ট যখন জিতের সাথে আমরা কথা বলছি তখন জিতদা বলেই বলছি, এখানে কোনো সম্মানহানি হয় না। আর আমার চ্যানেলের তরফ থেকেও জিদ্দাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জিদ্দার আপকামিং দিন অনেক ভালো কাটুক, দারুণ দারুণ সিনেমা আমাদেরকে উপহার দিক। এবং সত্যি কথা, জিদ্দার কাছ থেকে আমরা বড় বড় কাজ এতদিন দিন পেয়েছি বলে আমি বেসিক্যালি আমার চ্যানেলে যদি কথা বলি, আমার চ্যানেলে খুবই উন্নতি হয়েছে। নাহলে হয়তো আমিও এত দূর পৌঁছাতে পারতাম না। জিদ্দা যে ধরনের সিনেমা এনেছে সেটা আমাদের অডিয়েন্স বিল্ড আপ করতে অনেকটা বেশি সাহায্য করেছে, সেটা তো অবশ্যই। এবং আমি চিরকাল আমার চ্যানেলের ক্ষেত্রে জিদ্দার অবদান চিরকাল মেনে এসেছি, মেনে আসবো, এবং ভালোবাসা অবিরাম থাকবে জিদ্দার প্রতি। এবং তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, প্রায় 1 ঘন্টা 9 মিনিট আমাকে এইভাবে টাইম দেওয়ার জন্য। এবং আমাদের প্রত্যেকের চ্যানেল থেকে প্রত্যেক সপ্তাহে রোববার দিন, আজকে যদিও শনিবার এসছে, তবে প্রত্যেক সপ্তাহে রোববারই আমরা বিভিন্ন এপিসোড কন্টিনিউ করব। হয়তো এরপর অপরাধার চ্যানেলে বা স্বর্ণজ্যোতির চ্যানেলে, কারোর চ্যানেলে হয়তো না, পরবর্তী বা টপিক নেই, আসবে। এরকম অল্টারনেট ভাবেই আসবে, বা নেই, হ্যাঁ, এরকম ধারাবাহিক অল্টারনেট ভাবেই আসবে। এর পরেরটা হচ্ছে কি অভ্রদার চ্যানেলে, ওকে। তারপর আবার স্বর্ণজ্যোতি, তারপর আমি, এইভাবেই চলবে। তো প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অপরাধা চ্যানেলের লিঙ্ক এবং স্বর্ণজ্যোতি চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের এপিসোড গুলো ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, এটাই বলার। ভালো থেকো সবাই। লাস্ট একটাই কথা, জিদ্দার আপকামিং 7টা ফিল্ম প্রিন্স বলেছে আসবে, না যদি আসে আমি আন্দুল যাব, ঠিক আছে। আমি আসবো আন্দুলে, 7টা ফিল্ম না যদি আসে, ওকে প্রিন্স। এইটা ফার্স্টে রাখবো, আমি এইটাই ফার্স্টে রাখবো, এইটাই ফার্স্টে রাখবে, ঠিক আছে। 7টা সিনেমা নাচ, তুই আমাকে আশার আলো দেখিয়েছিস, ঠিক আছে। হ্যাঁ, আমি তোকে দেখাবো ভাই, ওকে। আমার একটা কথা লাস্টে শেষ করার আগে, সবাই যেখানে বলছে আমি একটু বলি, বেশ বলতে ভালো লাগে। তো কথা হচ্ছে যে আপনারা দর্শকরা, আপনারা ফিডব্যাক দিন, আপনারা জানান
যে আমাদের পডকাস্টটা কেমন হচ্ছে, কি করলে আরো ভালো হবে, কিভাবে ইন্টারেস্টিং করতে পারি, আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলো সব কমেন্টে লিখে জানান। মানে আপনাদের দেখার জন্যই এটা আমরা বানাচ্ছি, তো আপনারা যেটা বলবেন সেই অনুযায়ী আমরা সবকিছু চেঞ্জ করব, নিজেদেরকে সেইভাবে মডিফাই করব। তো শেষ করা যাক। চলো টাটা, বাই, আবার যেন দেখা, বাই সবাই ভালো থাকবেন, বাই। বাই।